আসসালামু আলাইকুম FRBB 26 এর আমার আদরের দুষ্ট মিষ্টি নন্টি ফন্টেরা, কেমন আছো তোমরা? একদম অনেক দিন পর দেখা হচ্ছে না? হামজা স্যার, হামজা ভাইয়া, যে যেটাই ডাকো না কেন, যেটাই ভাবো না কেন, অনেক মিস করেছি তোমাদের। হ্যাঁ, আর আজকে হামজা একটু খুশবাক্সা এন্ট্রি নিয়েছে। খুশবাক্সা, ঠিক আছে, খুশবাক্সা এন্ট্রি নিয়েছে। তো যাই হোক, ফানা পার্ট, আজকে আমরা মাস্টার করব ইংলিশ সেকেন্ড পার্টের একদম প্রথম যে আইটেমটা, সেটা হচ্ছে কি আমাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। আচ্ছা, আমি জানি তোমাদের মাঝখানে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, 50%-এর বেশি মানুষ 100% মার্কস এই আইটেমে তোমরা অ্যাকোয়ার করতে পারো না। বাট তোমাদের জন্য একটা গুড নিউজ, যারা FRBB 26-এ এই যাবৎকালে রেগুলারলি ক্লাসগুলো কমপ্লিট করেছো, ইংলিশের প্রতিটা ক্লাস, কনগ্রাচুলেশনস গাইস। কেন? কারণ তোমরা যারা যারা রাইট ফর্ম অফ ভার্ব শিখেছো, যারা যারা চেঞ্জিং সেন্টেন্স শিখেছো, যারা যারা প্রেপোজিশন শিখেছো, যারা যারা সাফিক্স প্রিফিক্স শিখেছো, তাদের কাছে এই আইটেমটা হবে একদম দুধ ভাত। বিশ্বাস হচ্ছে না? সমস্যা নাই, অন্য সকল আইটেমের মতো আমরা আজকে এটাও হচ্ছে কি করব, শিখে ফেলবো সুন্দর করে। তো আজকের ক্লাসটা কেমন হবে? আজকের ক্লাসটা হবে পুরোটাই প্র্যাকটিস বেসড, কারণ তোমরা অলরেডি যে নিয়মগুলো ব্যবহৃত হয়ে কাজগুলো হয় এগুলো আমরা করব। ভাই, তার মানে কি আপনি একদমই কিছু শিখাইবেন না, কোনো বেসিক টেসিক হইব না? আরে ভাই, কেমনে কি? হামজা স্যার ক্লাস নিতেছে আর বেসিক্স শিখাবে না, এটা কি আসলে পসিবল? অবভিয়াসলি নট গাইস। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো আজকে আমরা ফার্স্টেই আমাদের যে প্র্যাকটিস কোয়েশ্চেনটা, আমরা প্র্যাকটিস করতে করতে হচ্ছে নিয়মগুলা রিকল করে ফেলবো, এবং যদি বেসিক শেখানোর থাকে ওইটার সাথে আমরা বলে দিব। তোমাদের কাজ কি হবে? অবশ্যই কলম এবং খাতা বা নোটপ্যাড ওটা নিয়ে বসতে হবে। এটা তো জানোই, হ্যাঁ, আমার ক্লাসের গোল্ডেন রুল, যে আমি বলবো তোমরা শুনবা, তোমরা লিখবা। এখন শীতকাল, ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে। সো এই মৌসুমের মধ্যে জাস্ট তোমরাও এরকম ওয়াজ মাহফিলের মতো ভাবে হ হ ঠিক ঠিক, হ হ ঠিক ঠিক। নো, you have to take the message, you have to take the knowledge, and you have to learn it, master it, and then apply it. Otherwise you cannot improve your English. That's the, I mean, point. অবশ্য তো আমরা স্টার্ট করি। তো এই কোয়েশ্চেনটা যখন আসছিল SSC 2025-এ, তখন অনেকটাই হচ্ছে বিতর্কের সৃষ্টি করছিল, কারণ অনেকে বিভিন্নভাবে আনসার করছেন, বলছে যে হইছে। আজকে আমরা আসো এটা দিয়েই স্টার্ট করব, ঠিক আছে, কারণ কন্ট্রোভার্সিয়াল জিনিসে মজা বেশি নাকি। সো স্টার্ট করি আমরা। তো প্রথমে আমরা একটু অপশনগুলো পড়ে নিব। যারা একেবারেই নতুন ক্লাস করতেছো, যারা জানো না এই আইটেমটা কি, এই আইটেমটা হচ্ছে তোমাকে খালি ঘর পূরণ করতে হবে। ক্লু দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া থাকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, যে ক্লুগুলো দেওয়া আছে এগুলো যে সবসময় হুবহু খালি করে ওভাবেই বসবে, এরকমটা না, এরকমটা না। তাহলে কি হয়? তোমার কিছু চেঞ্জেস আনতে হবে, এবং ওই চেঞ্জেস আনার জন্যই তোমার আসলে প্রিভিয়াস আমি যেই যেই টপিকগুলো মেনশন করলাম, ঠিক আছে, সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, আর হচ্ছে প্রিপোজিশন। এই চারটা খুব ভালো মতো হচ্ছে তোমাদের জানা লাগবে। ভালো মতো জানো না? আচ্ছা, সমস্যা নেই, আজকের ক্লাসেও শিখে ফেলবা। তো আমি অফ, আউট, এগুলো তো আমরা মোটামুটি জানি। যে ওয়ার্ডটার মিনিং আমরা জানি না হচ্ছে কি অ্যাঙ্গুলার, রাইট? তো আজকে কোন কালি নিব? আচ্ছা, আমার পছন্দের নীল কালিটাই নেই। অ্যাঙ্গুলার, রাইট? অ্যাঙ্গুলার মানে কি ভাই? অ্যাঙ্গুলার মানে কি? আর নীল কালারটা জমতেছে না, জমানো কালার নেই। হ্যাঁ, এই কালারটা জমবে। অ্যাঙ্গুলার মানে কি? এতটুকু মনে রাখো যে অ্যাঙ্গুলার মানে হচ্ছে যারা হচ্ছে মাছ ধরে, ঠিক আছে, যারা মাছ ধরে। গল্পটা একটা মাছ ধরার গল্প নিয়ে। তো চলো আমরা স্টার্ট করি। আই এম ফন্ড অ্যাঙ্গেলিং। তো তোমরা যারা প্রেপোজিশন অলরেডি শিখেছো, তোমরা তো জানো এই যে ফন্ড, এই অ্যাডজেক্টিভটার সাথে আমার কোন প্রেপোজিশনটা বসে? সবসময় অফ বসে, রাইট? এখানে আনসারটা কি হবে? ফন্ড অফ। ফন্ড অফ মানে কি? পছন্দের, যে আমার মাছ ধরা পছন্দের, পছন্দ, প্রিয়, এই সবগুলাকে ফন্ড অফ দ্বারা আমরা লিখতে পারি। যেমন আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। যদি আমি একজন ফাস্ট বোলার হিসেবে খেলি, তুমি কি হিসেবে খেলো? ক্রিকেট ভালো লাগে? আমার একটু জানো, আই ওয়ান্ট টু নো। ওকে, সো ফার্স্টের অ্যান্সারটা আমরা পেয়ে ফেললাম। ফার্স্টের অ্যান্সারটা হবে আমার অফ।
whenever I get time, যখনই আমি সময় পাই, I go ড্যাশ অ্যাংলিং। তো অবশ্যই আমরা বাসায় বসে তো মাছ ধরতে পারবো, আমাদের বাইরে গিয়ে কি করতে হবে, মাছ ধরতে হবে। তাহলে গো এর সাথে কোন প্রেপোজিশনটা সবচেয়ে বেশি বসে? গো 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 আউট, রাইট? গো আউট, রাইট হয়েছে। যারা যারা আউট বলেছো আমার সাথে, কনগ্রাচুলেশনস গাইস, তোমরা আসলেই অনেক ভালো করতেছো। হ্যাঁ, আর ভাইয়া সবসময় মন থেকে তোমাদের জন্য দোয়া করি, অ্যান্ড আজকেও করলাম যে টেস্টে যেমন তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিছো, এসএসসি তো ইনশাল্লাহ আরও অনেক ভালো প্রিপারেশন নিয়ে দিবা। আর যাদের একটু খারাপ হয়েছে, ডোন্ট ওয়ারি গাইস, ইউ গাইস হ্যাভ স্টিল টাইম। সো মেক আ রুটিন, স্যাক্রিফাইস সামথিং and achieve something greater. Okay. On last Friday, গত শুক্রবারে, I went to a big lake. আমি একটা বড় পুকুরে গেলাম, near my village, আমার গ্রামের পাশেই। I took dash angling rod, comma, bait, comma, dash umbrella, comma, light dash. আচ্ছা ভাইয়া, একসাথে না আবার একটু সে সলভ করি, এক লাইনের মধ্যে এতগুলা ড্যাশ দিছে তো সবগুলো একটু পড়ে গেলাম। আই টুক, তুমি কয়টা অ্যাংলিং রড নিবা? বড়শি কয়টা নিবা? বড়শি জানো তো একটাই থাকে, বাট রশিটা চেঞ্জ করা লাগে, অনেক সময় ছিঁড়ে যেতে পারে, তাই না? তো বেইট মানে কোনটা? এই যে আংটাটা থাকে না, বড়শি, যেটার মধ্যে আসলে কি মাছ আইসা কামড় দেমনে ঝুল্লা থাকে, ঠিক আছে, ওইটা হচ্ছে বেইট। তো একটা যেহেতু অ্যাংলিং রড নিছে, তাহলে একটা বুঝায় কোন দ্বারা? এন দ্বারা। তাহলে আমার সি এর আনসার হবে এন। কেন এন হলো ভাইয়া? কারণ আমরা জানি যে এ আ এই দুইটা সাউন্ড দিয়ে স্টার্ট হওয়া প্রতিটা শব্দের আগে আমার সবসময় এন বসে, জানতা না? আচ্ছা, আজকে জানলা, লিখে ফেলো যে আমরা এ আ এ আ এরকম সাউন্ড দিয়ে যতগুলা ওয়ার্ড স্টার্ট হয় সবগুলার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে? এন বসে, আর্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে, একটা বুঝাইতে। ওকে, সো এটা একটু মনে রাখবা সবাই। নট নেসেসারিলি এখানে সবসময় ভাওয়েল দিয়ে তোমার আর কি স্টার্ট হওয়া লাগবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বলছি, আগেও বলছিলাম, সেটা কি? আর্টিকেল এ অথবা এন হবে, এটা ডিপেন্ড করে সাউন্ডের উপর, ঠিক আছে? শুধু ভাওয়েল দেখলে আমরা শর্ট করে বসাইতে পারবো না, কারণ তোমরা তো জানো ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ওয়ান আইড ম্যান, এগুলার আগে কিন্তু তুমি চাইলে এন বসাইতে পারবা না, ঠিক আছে, যদি এগুলো ভাওয়েল দিয়ে স্টার্ট, এগুলো এ বসাইতে হয়। তো যাই হোক, একটা অ্যাংলিং রড নিলাম, একটা বেচ নিলাম, আমব্রেলা তো নিলা, তাই না? আচ্ছা, একটা আমব্রেলা নিলাম, আই টুক অ্যান আমব্রেলা। এখন একটা মজার বিষয় আছে, এখানে এমন হতে পারে ক্লু কম দেওয়া আছে, আমাদেরকে ডাবল ইউজ করা লাগতে পারে। আসলে গুনি 1 2 3 4 5 6 7 8 9, মানে 9, বাট আমার খালি ঘর আছে কত? 10টা। তাহলে যখন ক্লু কম দেওয়া থাকবে তখন তুমি এটা বুঝে নিবা তুমি একটা ক্লু মাল্টিপল টাইম ইউজ করতে পারবা। তাহলে এখানেও আমাদের আসলে এনটা আবার ব্যবহৃত হয়েছে, কারণ একটাই হচ্ছে কি হয়েছে? ছাতা নিস, বুঝা যেতেছে বর্ষাকালের সময় ধরো মাছটা ধরতে গেছে। লাইট ড্যাশ, এবং হালকা পাতলা কি নিলাম? নাস্তা পানি। এখন মাছ তো আসলে দিলাম আর টাস করে এসে নিয়ে উঠে আনলাম ফেললাম, এরকম তো না। জানোই তো যারা মাছ ধরার এক্সপিরিয়েন্স তোমাদের আছে, কার কার আছে? তোমার? আরে সাবাস, আই ওয়ান্ট টু নো ইউ, কমেন্ট বিলো। ওকে, সো 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 তো হালকা পাতলা নাস্তা, এটাকে ইংলিশে কি বলা হয়? লাইট রিফ্রেশমেন্ট। লাইট রিফ্রেশমেন্টস। তাহলে এখানে আমি কি রিফ্রেশমেন্ট দেখছি? না ভাই, আমি রিফ্রেশমেন্ট দেখছি না, বাট আমি রিফ্রেশ দেখছি, একটা ভার্ব হিসেবে দেওয়া আছে। আমার কাছে কি হবে? যেহেতু আমি সাফিক্স প্রিফিক্স জানি, আমি ভার্ব রিফ্রেশকে নাউন বানাতে পারি কি যোগ করে? এমইএনটি মেন্ট দ্বারা, রিফ্রেশমেন্টস। তাহলে লাইট রিফ্রেশমেন্টস আমি লিখে ফেলি বানানটা, রিফ্রেশমেন্টস। তাহলে লাইট হালকা নাস্তা পানি নিলাম আমি, অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপাতি নিলাম ফর অ্যাংলিং, মাছ ধরার জন্য। আই ওয়েন্ট দের ইন দ্য মর্নিং, আমি সকালে গিয়েছিলাম, অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, এবং সারা দিন পার করেছিলাম। আই থ্রিউ দ্য হুক উইথ বেইট অ্যাট অ্যাবাউট 8 AM। আচ্ছা, 8 AM, এই টাইমে হচ্ছে আমি গেছি। এখন আমি কি করছি? লেকের মধ্যে অবশ্যই আমার কি করতে হবে? বেইটটাকে আমি কি করছি? থ্রিউ দ্য হুক, আর কি তুমি বাঁশটা নিয়ে আমরা হচ্ছে ফালাইছো বেইটটারে, মানে বসিটারে ফালাইছো, ওই যে টোটকাটা থাকে ওটাকে নিছো। তাহলে এখন এটা কি পানি থেকে পড়ছে লেকের মধ্যে? তো আমরা জানি গতিশীল কোনো বস্তু, প্রিপোজিশন যারা শিখেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা শিখো নাই তাদের উদ্দেশ্যেও বলতেছি, যে
কোনো কিছু যখন মুভমেন্ট অবস্থায় গিয়ে উপর থেকে নিচে পড়ে তখন ওটা আসলে আমরা ইনটু দিয়ে বুঝাই, ঠিক আছে, যদি আরেকটা মিডিয়ামের মধ্যে গিয়ে পড়ে। বুঝো নাই? আচ্ছা, ধরো তুমি বাতাসের থেকে একটা কিছু নিচে পড়লো, অ্যান্ড এটা পানি, আরেকটা মিডিয়াম না, বাতাস একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, ওখানে গিয়ে পড়লো হঠাৎ করে, বা এভাবে আমরা চিন্তা করতে পারি একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করব ইনটু, ঢুকে যাওয়া ইংলিশ হিসাবে। তাহলে আমরা এফ এর আনসারটা দেবো কি? ইনটু। Into the lake and no fish took the bait. I got a little disappointed. তো একটা মাছ না পেয়ে স্বাভাবিকভাবে আমি তো আর হ্যাপি থাকবো না, আমার কাছে অনেক খারাপ লাগবে, তো ওইটাই হয়েছে। When I was about to leave the place, a big fish devoured dash bait. তো যখন মন টন খারাপ যাইতাছে গা, ধর একটা মাছ পেলাম না, তখন দেখে হঠাৎ করে মাছ ধরে টান দিস, হ্যাঁ, এখন কি হবে? খুশি হয়ে গেছে, তাই না? তাহলে এই যে মাছ যে ডেভার্ড মানে কি? ডেভার্ড মানে হইতেছে, ধরো এই যে আংটার মধ্যে ঝুলতেছিল, আংটা দেখা যায় নাকি, হ্যাঁ, মাছ এটা খপ করে কামড় দিস, কামড় দেয় ঝুলে গেছে, এটা হচ্ছে ডেভার্ড, মানে গোগ্রাসে কোনো কিছু খাওয়া, এটাকে ডেভার্ড বলা হয়। তাহলে ওই যে বেইটটা তো আগেও আমি মেনশন করছিলাম, এই যে বেইট, তাহলে এটা কি আরেকবার মেনশন হয়েছে না? তো দ্বিতীয়বার মেনশন হলে ওটাকে তো আমরা আর্টিকেল হিসেবে কি দিই? দি অথবা দা দিই না? তো এখানে আসলে কোনটা আসছে? দা আমার ইউজ হয়ে গেছে। আই ফেল্ট স্পিরিটেড, আমার অনেক বেশি হচ্ছে কি যে শিহরিত হওয়ার বিষয়টা, আমার খুশি, ওই জিনিসটাকে বলছে স্পিরিটেড, যে আই ফেল্ট স্পিরিটেড অ্যান্ড লেট দ্য হুক লুজ, এবং আমি ছাড়তে থাকলাম, আচ্ছা মাছ আয় আয়, লুজ ফর সাম টাইম অ্যান্ড দেন আই পুলড ইট। এখন দেখো আনসারটা কি হবে? আনসার হবে অন, পুল অন। পুল অন মানে হচ্ছে কোনো কিছু জোরে টান দেওয়া, কোনো কিছু জোরে টান দেওয়াকে বলা হয় কি? পুল অন, ঠিক আছে? ফুল স্ক্রিন করেন, টিচিং মোড নেন, থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডট, হ্যাঁ এটা ক্লিক করেন, মুডে যান, হ্যাঁ টিচিং মোড দেন, এবার সুন্দর হয়েছে। ওকে, ওকে, একটু আমি 19-20 করে দিই, তাহলে আমি না পর্যন্ত কোনো কিছু আমি দেখলাম না, পর্যন্ত ঠিক মতো হয়েছে। ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখ। ওকে পারফেক্ট, এবার ঠিক আছে। কাইটা দিস না আচ্ছা, টিচার ডেডিকেশনটা কিরকম? ঠিক আছে। ওকে গাইস, বড় বড় প্রতিষ্ঠান এরকম ছোটখাটো বিষয় হতেই পারে, ঠিক আছে। সো আমরা হচ্ছে চলে আসি। ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ, এটা এত বড়ই একটা মাছ ছিল, দ্যাট আদার ড্যাশ গেদার্ড রাউন্ড দ্য ফিশ। তা আর অন্যান্য কারা ছিল যারা হচ্ছে ছুটে চলে আসে, অন্যান্য যারা মাছ ধরতে গেছে তাদেরকে কি বলা হয়? অ্যাংলার বলা হয়। তাহলে অন্যান্য অ্যাংলাররা, দেখো এখানে কিন্তু আদার বলছে, আদার মানে এটা বোঝা যাচ্ছে এটা একটা একের বেশি, কারণ যদি কখনো শুধু আদার থাকে তখন বুঝতে হবে এটাকে অনেক বেশি মানুষকে বোঝাচ্ছে, হ্যাঁ, অনেক বেশি মানে মাল্টিপল মানুষকে। আর যদি এখানে শুধু দা আদার থাকতো অথবা অ্যানাদার থাকতো, ওই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার চিন্তা করতে পারতাম, ঠিক আছে। তাহলে কি বলতেছেন বা বুঝতেছি না, আনসারটা বলতেছি আগে লেখা লই, হ্যাঁ, আগে আমরা লিখে ফেলি অ্যাংলার। এখানে দেখো অ্যাংলার সি আছে, তো আমরা অ্যাংলার সি বসেছি। তা ভাই আপনি কোনটা বললেন? আমি বলেছি যে এখানে যদি দা আদার থাকতো, শুধু আদারের জায়গায় যদি দা আদার থাকতো, তাহলে আমি কি করতাম? অ্যাংলার লিখলাম, আর আনসারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওখানে বুঝাইতো যে আরেকটাই হচ্ছে অ্যাংলার ছিল, আমি ছিলাম আর একজন অ্যাংলার ছিল। বাট এখন কিন্তু আমি বাদও আরো অনেক মাছ ধরতে মানুষ গেছিল, ঠিক আছে, ওটা বুঝাইতেছে। গেদার্ড রাউন্ড দ্য ফিশ, তারপর কি বলতেছে লাস্ট ওয়ান, ড্যাশ আই অ্যাঙ্গলড অ্যানাদার 3 ফিশেস অ্যান্ড রিটার্ন হোম উইথ আ হ্যাপি মুড। তো সৌভাগ্যক্রমে আমার একটা মাছই উঠতেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে আমার হচ্ছে আরো 3টা মাছ হচ্ছে আমি ধরতে পারছি। তাহলে সৌভাগ্যক্রমে এটা ইংলিশ কি? ফরচুনেট নাকি ফরচুনেটলি? কোনটা? কি 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 লি, ফরচুনেটলি। সাবাস 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 সাবাস, ফরচুনেটলি, ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, ঠিক আছে। তো ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে আমি আরো 3টা মাছ ধরতে পারছি। তো এরই মাধ্যমে আমাদের প্রথম কোশ্চেনটা সলভ হয়ে গেল। হ্যাঁ, একটু টাইম নিচ্ছে কারণ ফার্স্ট কোশ্চেন, তো অন্যগুলা আমরা আরো স্মুথলি শেষ করব। সো চলো, তারা এখানে কোনো ওয়ার্ড কি আছে যেটা হচ্ছে আমরা জানি না? হ্যাঁ ভাইয়া, এই দুটা ওয়ার্ড ভাইয়া মনে হচ্ছে জানি না। তো ইরিগেট মানে হচ্ছে
জমিতে পানি দেওয়া বা সেচ দেওয়া। আশা করি তোমরা অনেকে এমন আছো যারা রুরাল প্লেসেস থেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো করতেছো, যাদের সকালই শুরু হয় হচ্ছে সুন্দর সবুজ শ্যামলা শ্যাফলা শস্য ভূমির আশেপাশ দিয়ে। হ্যাঁ, আমি আসলেই জেনুইনলি মিন করছি। তাদের আর কি আমি মাঝে মধ্যে ভাবি যারা আমরা আসলে একটু বেশি শহর অঞ্চলের দিকে থাকি, যারা ধুলোবালির মধ্যে থাকি, যারা আসলেই হচ্ছে আমরা কি বলে যে সবুজের দেখা পাই না বললেই চলে, তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বেশি ক্রেভিং করার মতো বিষয়। হ্যাঁ, আর যারা আসলে প্রতিদিন সকালবেলা উঠে জমি জমার মধ্যে তাদের বিচরণ, মনটা ভালো না লাগলেই মাঠের মধ্যে গিয়ে বসে থাকে, আহ এই শান্তির লাইফ। বাই দ্য ওয়ে, আমি মোটামুটি একটা সাবার্ব থেকে বিলং করি, মানে মফস্বল, ওখানে ভালোই গাছপালা আছে। ঠিক আছে, যারা নারায়ণগঞ্জ থেকে আসো, প্রবলি ইউ গাইস নো দ্য প্লেস, ইটস কল বন্দর, শীতলক্ষা নদীর পারে। ওকে, সো আসো আমরা স্টার্ট করি। তো ইরিগেট মানে সেচ দেওয়া, আর ডাইভার্স বা ডিভার্স না, তো ডাইভার্সই ঠিকই আছে। ডাইভার্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন রকমের, এটাকে ডাইভার্স বলা হয়। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। দ্য এনভায়রনমেন্ট, প্রকৃতি বা পরিবেশ, ইজ এভরিথিং অ্যারাউন্ড আস, যা আমাদের আশেপাশে সব কিছু মিলে আমাদের পরিবেশ। ট্রিজ ইন দ্য হিলস অ্যান্ড ফরেস্ট আর দ্য পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, দে গিভ আস ড্যাশ অ্যান্ড অক্সিজেন। তো সর্বপ্রথম জিনিসটা আমরা কি পাই? অক্সিজেন পাই, রাইট? আমরা যারা সায়েন্সের আছি আমরা তো জানি। ভাই কমার্স আসরাও ভাই জানে ভাই, আপনি এমনি করেন না, আমার কিন্তু কষ্ট লাগে। ঠিক আছে ভাই, কষ্ট নিও না। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই জানো, এটা একটা কমন সেন্স, গাছ আমাদের অক্সিজেন দেয়। আর কি দেয় গাছ আমাদের? কি দেয়, কি দেয়? কাঠ। কাঠ ইংলিশ কি? উড। হ্যাঁ হইছে, তাহলে আনসার হবে উড। আমাদেরকে কাঠ দেয়, হ্যাঁ, উড অ্যান্ড অক্সিজেন। উই গ্রো ড্যাশ ক্রপস ড্যাশ ভাস্ট প্লেন ল্যান্ডস। আচ্ছা, আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের শস্য হচ্ছে কি করতে পারি? বিভিন্ন ধরনের শস্য হচ্ছে আমাদের যে বড় প্লেন ল্যান্ড, সমতল ভূমিতে আমরা কি করি? চাষ করি না? তো উই গ্রো, এই যে দেখো এখানে ডিফার ওয়ার্ডটা আছে, রাইট? ডিফার তো আসলে একটা ভার্ব, মানে ভিন্ন হওয়া, বাট এটা থেকে আমি কি করবো? অ্যাডজেক্টিভ আনবো। ভাই আপনি কিভাবে বুঝতেছেন ভাই, কখন অ্যাডজেক্টিভ কখন নাউন? আই গেস তুমি সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা মিস করে গেছো। প্লিজ আগে সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা দেখো, তারপর এই ক্লাসটা করো। ঠিক আছে, তাহলে বুঝবা। কারণ আমরা জানি নাউনের আগে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়, রাইট? ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। তো ভাই কোথায় নাউন? এই যে ক্রপস, শস্য, হ্যাঁ, একটা ফসল। এই ফসলের আগে কেমন ফসল? বিভিন্ন ধরনের ফসল। তাহলে আনসার হবে ডিফারেন্ট। ওকে, সো ডিফারেন্ট ক্রপস। তো জমির উপরে, উপরে বলতে আমরা বুঝি অন, তাহলে আমার অন হচ্ছে ব্যবহৃত হয়ে গেল, অনব্যবহৃত হয়ে গেল। পরীক্ষার মধ্যে একটা কাজ করবা, যে ক্লুগুলা ইউজ করবা, একটা তোমার মতো ছোট্টখাটো একটা সাইন ইউজ করে মার্ক রাখবা যে এটা তোমার ইউজ করা হয়ে গেছে। ওকে, উই গেট ড্যাশ ফ্রম দ্য রিভার্স, হাওর বাওর অ্যান্ড ক্যানেলস। আচ্ছা, আমরা কি পাই? এই রিভার, নদী, হাওর বাওর এবং ক্যানেলস থেকে আমরা কি পাই? সবচেয়ে বেশি পানি পাই, নাকি? এখানে কোনো জায়গায় পানি আছে? না ভাই, সেচ, সেচ। আরেকটু দাঁড়াও না, সেচের লাইন তো কাল্টিভেশনের সাথে রিলেটেড। কমনলি চিন্তা করো, জেনারেলি চিন্তা করো, কি পাই আমরা? মাছ। তো মাছ ইংলিশ কি? ফিশ। তাহলে আমরা ফিশ পাই সবগুলা থেকে, তাই না? এই যে ভার্বের পর আমরা জানি অবজেক্ট হিসেবে কে ব্যবহৃত হইতে পারে? নাউন। ভাইয়া আমরা কি একটা মাছ পাই, আপনি ফিশ লেখছেন ভাইয়া? ভাইয়া ফিশেস লেখলেন না কেন? অ্যালার্ট, তাড়াতাড়ি খাতা কলম নাও, একটা নোট লিখো। সেটা হচ্ছে কি, যে মাছের প্লুরাল ফিশ দ্বারাই হয়ে যায়, এখানে ফিশেস লেখা লাগবে না, ফিশ দ্বারাই প্লুরাল বোঝায়। ঠিক আছে, ওকে। এরপর ড্যাশ দিস ওয়াটার বডিজ। আচ্ছা, তা আবার ওই ওয়াটার বডিগুলো নিয়ে কথা বলতেছে, তাহলে একটা জিনিস সম্পর্কে যখন বারবার কথা বলি তখন একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ হয়, তাই না? বা একটা হচ্ছে কানেক্টর ইউজ হয়, সেটা কি? মোর ওভার বা বিসাইডস। এখন কি আমার বিসাইডস আছে? না, বাট আমার মোর ওভার আছে। তাহলে আমার ই এর আনসারটা হবে কি? মোর ওভার। মোর ওভার দিস ওয়াটার বডিজ হেল্প, কাদের হেল্প করে? আমাদের হেল্প করে অবশ্যই। আমাদের ইংলিশ এখানে কি আছে? হ্যাঁ আছে, আজ। হেল্প আজ, আমাদেরকে সাহায্য করে। তুমি বুঝতেছো তো তোমরা আমরা কিভাবে রিকোড করতেছি? ভার্বের পর সবসময় মাথায় রাখবা কি? নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে আজ হচ্ছে প্রোনাউন, এটা আমরা খুঁজে বের করে ফেলছি। ভাই এগুলা আমি অলরেডি অনেক দফা তোমাদের বলছি, অনেকে হইতে পারে শুনতে শুনতে বিরক্ত, ভাই আপনি খালি সলভ করেন। আবার অনেকের একটু মনে হয় ভাই আমি তো পাই নাই। তো
যারা একটু পাও নাই প্লিজ তোমরা একটু না আগের কাজগুলো কইরা আসো, ঠিক আছে? তারপর এটা করো। আর যদি কইরা থাকো ওকে, ট্রাভেল, ট্রান্সপোর্ট, গুডস অ্যান্ড ড্যাশ ল্যান্ড। এই যে এবার ল্যান্ডকে আমরা কি করি, জমিকে আমরা কি করি, সেচ দিই না? জমিকে আমরা কি করি, সেচ দিই। এই যে এখন এখানে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমরা জানি ভার্ব যদি একাধিক কমা দিয়ে ব্যবহৃত হয় ওই ক্ষেত্রে সেম ফর্মে রাখা লাগে। ট্রাভেল মানে মেইন ভার্ব, মানে প্রেজেন্ট ফর্মই আছে। ট্রান্সপোর্ট গুডস, ট্রান্সপোর্ট প্রেজেন্টই আছে, মেইন ফর্মই আছে। তাহলে আমাকে যে এই ভার্বটা ইরিগেট এটাও মেইন ফর্মে লাগতে হবে, কোনো ধরনের আর চেঞ্জেস আনার আমার দরকার নাই। তাহলে এখানে আমার যে আনসারটা হবে ইরিগেট, irrigate land. All these dash elements of environment together play dash role. আচ্ছা, all these আচ্ছা দেখো তো ভিন্ন ভিন্ন এলিমেন্ট না সবগুলা, যতগুলা নিয়ে কথা বললাম সবগুলা ভিন্ন ভিন্ন এলিমেন্ট না? তাহলে ভিন্ন ভিন্ন অর্থ কি, ডাইভার্স। ভাই আমি যদি এখানে ডিফারেন্ট দেই, ওটা যদি ডাইভার্স দেই সমস্যা নেই, দিতে পারো চাইলে, বাট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে আমরা এটাই দিব, ডাইভার্স। Diverse elements of environment together play কি করে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, একটা ইম্পর্টেন্ট an important role। আচ্ছা কি করতে, একটা জিনিস মনে রাখবা যে যখনই হচ্ছে দেখবা একটা খালি ঘরের পর হচ্ছে তোমাকে ভার্ব দেওয়া আছে এবং তোমাকে কি ব্যবহার করতে হবে, আই মিন শুধু একটা নর্মাল ভার্ব দেওয়া আছে মেইন ফর্মে এবং তোমাকে প্রিপোজিশন ব্যবহার করাটা নিড হচ্ছে, তখন তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ব্যবহার করো সেটা হচ্ছে কি টু, বা সবসময় যেটা ব্যবহার করো সেটা হচ্ছে কি টু। টু কোথায়, এই যে এখানে। তাহলে আমার আনসার হবে এইটা, টু। টু মেইনটেইন এনভায়রনমেন্টাল হারমোনি, মানে আমার পরিবেশগত যে ভারসাম্য ওইটার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এরই মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর কোশ্চেনটি সলভ করে ফেললাম। তো তোমরা ময়মনসিংহ থেকে কে কে হচ্ছে ক্লাসটা করছো? কেন আমি ময়মনসিংহ বলছি, কারণ এই জিনিসটা ময়মনসিংহ যে জিনিসটা এটা আমরা কিন্তু ইংলিশে লিখতে গিয়ে প্যারা খাইতাম, আমরা এমনি মনে রাখতাম না, মাই ম্যান সিং, আমার মানুষ গান গায়, এরকম টাইপের বিষয়টা। ওকে, এবার যুদ্ধ, খুবই আই মিন পছন্দের না স্বাভাবিকভাবে আমাদের, কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক কষ্টের একটা দিন যায়, খুব বাজে অবস্থা হয়ে যায়। তারপরও এটা একটা টপিক আসছে, ইটস আ ভেরি বার্নিং কোয়েশ্চেন বিকজ পৃথিবীর ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে হচ্ছে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। ওয়ার ইজ আ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। ভাইয়া আপনি তো ওয়ার্ডগুলো বললেন না, সেখানে এমন কোনো ওয়ার্ড ওরকম নাই এটা তোমরা জানো না? আচ্ছা সিভিল মানে জানা উচিত আমার নাগরিক বা সাধারণ মানুষ, ওটাকে সিভিল বলা হয়, ঠিক আছে? আচ্ছা ব্রুটাল মানে জঘন্য, ঠিক আছে, বা নির্মম আমরা যেটা মনে রাখতে পারি। ইনোসেন্ট মানে নিষ্পাপ, ঠিক আছে, ইনোসেন্ট মানে হচ্ছে কি নিষ্পাপ। ওকে, বম মানে তোমরা জানো, ওল্ড মানে তোমরা জানো, বাকিটা আমরা করতে হতে শিখি। ইন ড্যাশ ডেজ ওয়ার ওয়াজ কনফাইন্ড, এটা আগে লিখে ফেলি। কেন এটা আগে লিখবো, এটা আমাদের সবচেয়ে কমন নাকি? প্রিপোজিশন আমরা জানি যে কনফাইন্ড বা কনফাইন্ড, এরপরে সবসময় কি হয়, আনসার হয় টু, তাই না? তাহলে আমার আনসার কিন্তু বি আগে লিখলাম। আগের জামানায় মানে ইন ওল্ড ডেজ, রাইট? তো ওল্ড আমরা ওল্ড দেওয়া আছে, আমরা ইউজ করে ফেলি। ইন ওল্ড ডেজ ওয়ার ওয়াজ কনফাইন্ড টু ওয়ারিয়র্স, মানে শুধু আগে যোদ্ধারাই হচ্ছে কি করতো, যুদ্ধ করতো। এটা তোমরা অনেকে জানো, নাটক সিনেমা ডকুমেন্টারি বিভিন্ন জায়গা থেকে তোমরা জানো যে আগে যুদ্ধ হইতোই কাদের দ্বারা, শুধুমাত্র যোদ্ধাদের দ্বারা। আগে যোদ্ধাদের সেট করা থাকতো, যোদ্ধারা হচ্ছে সবকিছু করতো নাকি? ওকে ওকে, confined to warriors only, but today, but বর্তমানে all people both dash and military have to suffer from dash কার্স অফ ওয়ার। মানে কথাটা যেটা বলছে, আগে যা লস হইতো যা লাভ হইতো ওয়ারিয়রদের হইতো, লাভের চেয়ে লসই বেশি হতো কারণ তাদের লাইফই আর কি চলে যেত। বাট এখন যেটা হয়, এখন যুদ্ধ হইলে ভাই যোদ্ধাগারে আসোস এটা দেখে না, দেখে যে কোন দেশের কোন অঞ্চলের আছে, সবাই রে মারা শুরু করে। মানে এখানে নর্মাল মানুষ যারা আছে সিভিলিয়ান তাদেরকে হচ্ছে মেরা ফেলে, মিলিটারি আছে তাদেরকে মেরা ফেলে। এখন ভাই আপনি মাত্র বললেন সিভিলিয়ান, মানে সিভিল ভাই দেওয়া আছে, সিভিলিয়ান বললেন যে সিভিলিয়ান নাউন হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে বোথ সিভিলিয়ান সিভিলিয়ান ঠিক আছে, বোথ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি হ্যাভ টু সাফার ফ্রম
ড্যাশ অফ ওয়ার। মনে রাখবা যখনই এর অফ দিয়ে একটা কিছু লেখা থাকবে আর একটা নাউনের পরে, কার্স একটা নাউন, এটার পরে অফ দিয়ে সামথিং, কিসের, কোথাকার, এরকম টাইপের একটা কিছু বলা থাকবে, তখন আমার যে আগের নাউনটা আছে এটার আগে সবসময় আমি আর্টিকেল হিসেবে দাই ব্যবহার করবো, কারণ তখন এটা স্পেসিফিক হয়ে যায় যে কোনো কিছুর আন্ডারে। যেমন পিৎজা, কোথাকার পিৎজা, এবিসি কোম্পানি, তো দা পিৎজা বলতে হবে, দ্য পিৎজা অফ এবিসি কোম্পানি। ঠিক আছে, আমি কোনো পিৎজা ব্রাঞ্চের আর প্রমোশন করবো না। ঠিক আছে, সো এখানে আনসার তোমরা হচ্ছে দিবা ডি, ফ্রম দ্য কার্স অফ ওয়ার। নান ক্যান স্কেপ ফ্রম দ্য ড্যাশ অফ দ্য এনিমি, এনিমির অ্যাটাক থেকে। এখন অ্যাটাক তো নাই, বাট এখানে একটা আছে যেটা দিয়ে অ্যাটাক করে, বম্বস, বম্বস দিয়ে অ্যাটাক করে। সো এখানে আনসারটা হবে বম্বস। ঠিক আছে, বম্বস অফ দ্য এনিমি। রিচ সিটিস, ফিল্ডস ড্যাশ উইথ গ্রিন ক্রপস। কোন ফিল্ডগুলো, যেগুলো হচ্ছে গ্রিন শস্য মানে সবুজ শস্য দ্বারা পরিপূর্ণ। ফিল্ড দ্বারা আমরা জানি কি পরিপূর্ণ বোঝায়, তাই না? এখানে আমার আনসার এটাই হবে, filled with green crops and beautiful places are affected by its। এটার কি দ্বারা আসলে এটা এফেক্ট হয়? প্রভাব দ্বারা। প্রভাব ইংলিশ কি? ইম্প্যাক্ট। ভাই আপনি কিভাবে ধরতেছেন বা এটাই হবে? এই যে দেখো ইটস, ইটস একটা কি পজেসিভ না, যে কার, এটার, তাহলে পজেসিভের পর তো সবসময় নাউনই বসে। যদি না জানো লিখে রাখো, তাহলে নাউন ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হিসেবে আমি আনসারটা বসাই দিব, ইম্প্যাক্ট। ওকে, বাই ইটস ইম্প্যাক্ট ইভেন দ্য ড্যাশ সিটিজেন্স। আচ্ছা, যে সিটিজেন্সগুলো আসলে কোনো দোষ নাই, মানে ইনোসেন্ট সিটিজেন্সরাও মারা যেতেছে। হ্যাঁ, ইনোসেন্স ওয়ার্ডটাও এখানে দেওয়া আছে, তাহলে আনসার হবে দ্য ইনোসেন্ট সিটিজেন্স। দ্য ইনোসেন্ট সিটিজেন্স হ্যাভ টু ডাই আ ট্র্যাজিক ডেথ। একটা দুঃখজনক মৃত্যু তাদের কপালে নসিব হয়। ম্যান, উইমেন, বয়েজ, চিলড্রেন অল আর ড্যাশ কিল্ড। তো তাদেরকে কাউকে মারা যে হয় যুদ্ধের মধ্যে, কিভাবে মারা হয়? অনেক নির্মমভাবে মারা হয়, মানে ব্রুটাল ভাবে মারা হয়। এই যে ভাবে মানে এল বাই লি, তাহলে ব্রুটালি। আনসার আমার কি হবে? ব্রুটালি নাকি ব্রুটালি? তাহলে ব্রুটালি কিল্ড, কোনো কারণ কি তাদেরকে মারা হয় না। যারা নিষ্পাপ তাদেরকে কোনো কারণে মারে না, তাদেরকে বিনা কারণে মারে। তাহলে এখানে কি উইদাউট আছে? উইদাউট এনি রিজন? আর হ্যাঁ আছে তো, তাহলে আমার আনসার হবে উইদাউট এনি রিজন। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের দিনাজপুরের যেই 2025 সালে কোয়েশ্চেনটা আসছে একটু ক্রিটিক্যাল হইতে পারে অনেকের কাছে, কারণ জিনিসটা এত বেশি আমাদের কাছে পরিচিত না ওয়ার সম্পর্কে। অনেক হইতে পারে এইসব ধরনের কি এসব বিষয়ে অনেক ভালো ধারণা রাখো ওয়ার বিষয়ে, বা মিলিটারি অনেক ইচ্ছা আছে আর্মিতে জয়েন হবা, তারা হইতে পারে জানো, বাট ম্যাক্সিমাম আমরা যাই না। চলো আমরা পরেরটায় চলে যাই। ওকে গাইস, একটা বিষয় যেটা একটু চেক করা লাগবে, সেটা হচ্ছে কি, এই যে এখানে যে আমি ওয়ার্ডটা লিখছিলাম না সিভিলিয়ান, এটা একটু তুমি ক্লিয়ারলি লিখে দিই, অনেকে ডাবল লাইন মনে করতে পারো। একটাই, হ্যাঁ, সিভিলিয়ানস। ওকে, চলো এবার আমরা স্টার্ট করি। এবার আমরা কথা বলবো বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে। অ্যান্ড বাংলাদেশের ডেভেলপমেন্ট আসলে তোমাদের জন্যই ওয়েট করতেছে, তোমরাই আছো যারা হচ্ছে বাংলাদেশকে আপলিফট করবা। ঠিক আছে, সো প্রিপেয়ার ইউর সেলফ রিয়েলি ওয়েল। প্রথমে উইদাউট, উইদাউট ভাইয়া জানি, সামনেরটাই যান। ওকে, ওকে ভাই যাচ্ছি। ইগনোর, ভাই এটা ইগনোর করেন, জানি। ওকে, ফর টিল জানি, ওয়েলফেয়ার মানে ভালো বা কল্যাণ, এটাও জানি। ইলুমিনেট, এটা অনেকে জানি না। ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, আলোকিত করা। ইলুমিনেট মানে আলোকিত করা। এসেনশিয়াল, এটা একটা স্টার্ট দিব, কেন স্টার্ট দিব পরে বলতেছি। এটার মিনিং কি ভাইয়া? মিনিং মানে হচ্ছে প্রয়োজনীয় বা দরকারি বা অপরিসীম বলি না, ওরকম টাইপের কিছু। উইথ জানি, ফ্লারিশ, ফ্লারিশ মানে সমৃদ্ধ, উন্নতি করা বা সমৃদ্ধি আনা, এটাকে বলা হয় ফ্লারিশ। প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক বা হচ্ছে রিয়েল। তো আসো স্টার্ট করি। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য ড্যাশ অফ ইটস ভিলেজেস। তো ভিলেজেসের কি করলে আসলে বাংলাদেশের ডেভেলপমেন্ট বেশি হবে? আগে একটু বলি কেন।
কারণ বাংলাদেশে ভিলেজই বেশি, রাইট? তো ভিলেজগুলো যদি আসলে ডেভেলপড হয়ে যায়, ওভারঅল বাংলাদেশ কিন্তু ডেভেলপড হয়ে যাবে। শুধু সিটি, দুই একটা সিটির দ্বারা আসলে পুরো দেশকে আসলে চালানো অনেক টাফ, আই মিন খুব ভালো ডেভেলপ করা টাফ। সব জায়গা থেকে যদি আর্নিং ক্যাপাসিটি তৈরি হয়, কর্মসংস্থান স্টার্ট হয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশের ফেসটা চেঞ্জ হয়ে যাবে, চেহারাটা চেঞ্জ হতে থাকবে। কারণ ঢাকার উপর, সিটির উপর প্রেশার কমবে, মানুষ যেখানে আছে ওখানের থেকে হচ্ছে অনেক কিছু হচ্ছে ভালো ভালো করতে পারবে, আর্নিং সোর্স ক্রিয়েট হবে, সবাই সবার মতো হচ্ছে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো, ভালো মতো থাকতে পারবে। সব মিলিয়ে আসলে ডেভেলপমেন্ট না, শুধু ইকোনমিক ডেভেলপমেন্ট না, সব কিছু। তো দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ডিপেন্ডস অন দ্য, কাদের ভালো করতে হবে? ভিলেজের ভালো করতে হবে নাকি? আচ্ছা, আচ্ছা, তো আনসারটা এখানে আমরা দিব ওয়েলফেয়ার। কেন ওয়েলফেয়ার দিব? কারণ গ্রাম যেগুলো আছে, গ্রামের কল্যাণের উপরে আসলে নির্ভর করতেছে। ওয়েলফেয়ার অফ ইটস ভিলেজেস, ইট ইজ ড্যাশ টু কিপ দ্য ভিলেজেস ইন আ ড্যাশ কন্ডিশন। তাহলে এটা আসলে খুব দরকার। যদি ভিলেজের উন্নতি ছাড়া যে বাংলাদেশের উন্নতি না হয়, তাহলে এটা কি অনেক বেশি দরকারি না? অনেক বেশি দরকারি। কি একটু আগে আমরা শিখলাম, আনসার কি? অ্যাসেনশিয়াল। বিয়ের আনসার তাহলে কি হবে? অ্যাসেনশিয়াল। essential to keep the villages in a dash condition। তাহলে কেমন কন্ডিশনে রাখতে হবে? অনেক উন্নত কন্ডিশনে রাখতে হবে, যাতে করে হচ্ছে ওই যে বললাম যে গ্রামগুলো উন্নত হয়ে গেলে পুরো দেশ উন্নত হবে, কারণ গ্রামের সংখ্যাই বেশি বাংলাদেশে। তাহলে ড্যাশ কন্ডিশন। ফ্লারিশ আছে। ভাই আপনি ফ্লারিশড বললেন কেন? কারণ ফ্লারিশ হচ্ছে ভার্ব আর কন্ডিশন হচ্ছে নাউন, আর নাউনের আগে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে ফ্লারিশড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমি ওটা করবো। তাহলে আমার আনসার হবে ফ্লারিশড। Flourished condition. A good communication is essential dash the development of the villages। এবারে আমার আনসার হবে essential for। এখন ওই যে বলছিলাম না স্টার দিছি, পরে বলবো, অ্যাটলিস্ট খেয়াল করো, আগের বার আমি বলছি essential to, আর এবার আমি বলছি essential for। কেন? সবাই একটু নোট রাখবা, essential-এর পর যখন ভার্ব দিয়ে স্টার্ট হবে, এই দেখো কিপ দ্য ভিলেজ, কিপ একটা কি ভার্ব, কিপ একটা কি ভার্ব, এই জন্য আমি দিছি টু। কিন্তু এখানে ফর দিছি কেন? কারণ ডেভেলপমেন্ট, মেন্ট, এমইএনটি, যে ওয়ার্ডের লাস্টে এমইএনটি থাকে একটা নাউন, নাউনের আগে সবসময় কে বসবে? ফর। ঠিক আছে, তাহলে এটা কখন হবে? যখন এসেনশিয়াল, এই ওয়ার্ডটা তোমরা নিয়ে কাজ করবে, এসেনশিয়াল ফর নাউন, এসেনশিয়াল টু ভার্ব অফ দ্য ভিলেজেস। ওকে, ই নাম্বারটা ড্যাশ দিস এন্ড ইন মান। তাহলে এই চিন্তা মাথায় রেখে এটাকে ইংলিশে বলা হয় উইথ দিস এন্ড ইন ভিউ বা উইথ দিস এন্ড ইন মাইন্ড। তাহলে এর আনসার হবে আমার উইথ। উইথ দিস এন্ড ইন ভিউ আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ড্যাশ মেজার্স। তাহলে আমাদের সরকার আসলে কি করছে? ভালো কয়েকটা ব্যবস্থা নিছে না, বা প্র্যাকটিক্যাল কয়েকটা ব্যবস্থা নিছে। তাহলে আমার প্র্যাকটিক্যাল কি আছে? হ্যাঁ আছে, লাস্টে ওয়ার্ডটা আছে। তাহলে আমি আনসারটা এফ এ দিব কি? প্র্যাকটিক্যাল। কেন ভাই আপনি প্র্যাকটিক্যালি কেন পার্টিকুলারলি আনসার দিলেন ভাইয়া? কারণ আমি জানি যে আমার মেজার্স হচ্ছে ব্যবস্থা, এটা একটা নাউন, নাউনের আগে আমাকে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, ওই হিসাবে আমি প্র্যাকটিক্যাল দিয়েছি, কারণ এটা বাদে আর কোনো অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সের জন্য খাপ খাচ্ছে না। ওকে, তো তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে মিনিংয়ের সাথে। এগেইন ড্যাশ এডুকেশন আর ন্যাশন ক্যান নট প্রসপার। তাহলে কি না, এডুকেশন কি হলে ন্যাশন আসলে প্রসপার করতে পারবে না? এডুকেশন ছাড়া। তাহলে ছাড়া ইংলিশ কি? আমরা জানি উইদাউট। তাহলে উইদাউট, উইদাউট এডুকেশন আর নেশন ক্যান নট প্রসপার। এডুকেশন ড্যাশ দ্য সোল অ্যান্ড ডিসপেলস দ্য ডার্কনেস অফ ড্যাশ। এটা কি বললাম না যে ইলুমিনেট একটা ওয়ার্ড, মানে কি আলোকিত করা। এডুকেশনে কিন্তু আমাদের আত্মাকে কি করে? আলোকিত করে। ভাইয়া এটা কেমনে? ভাইয়া আমার তো কোনো লাইট জ্বলতেছে না। ভাই আপনারও তো কোনো লাইট জ্বলতেছে না। আরে ভাই, বাস্তবিক অর্থে না, বাট রূপক অর্থে এটাই সত্য যে তুমি আসলে একটা কিছু জানো। জ্ঞান থেকে স্কিল তৈরি হয়। জ্ঞান যখন তুমি অ্যাপ্লাই করতে পারো তখন এটাকে স্কিল বলা হয়। স্কিল যখন তুমি ইউজ করতে পারো তখন আমাদের ভ্যালু ক্রিয়েট হয়। আর যখন কোনো কিছুতে ভ্যালু ক্রিয়েট হয় তখন ওইটা মানি জেনারেট করে বা ওয়েলথ জেনারেট করে। তাহলে আলটিমেটলি ওভাবে কিন্তু আমরা কি করি? ওই আলোকিত সেন্সে বুঝাইছি যে উন্নত করা। ঠিক আছে, তাহলে এডুকেশন ইলুমিনেটস, বানানটা আমরা দেখে দেখে তুলবো। ইলুমিনেট। এখন ভাইয়া এস বললেন যে, কারণ এডুকেশন তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্বও কি হয়? সিঙ্গুলার, এস বেস যুক্ত হবে। তাহলে আমি আনসার লিখবো ইলুমিনেটস। ইলুমিনেটস দ্য সোল অ্যান্ড ডিসপেলস। ভাইয়া আরেকটা বিষয় খেয়াল করো,
বলছিলাম যে ফ্যান বয়েস মানে অ্যান্ড বাট অর এগুলো দোনো পাশে সেম সেম টাইপের ভার্ব থাকবে। তাহলে দেখো অ্যান্ডের পর কিন্তু ডিসপেলস অ্যাজ যোগ করে ঠিকই লিখছে। তাহলে আমার আগের যে ভার্বটা আমি ইউজ করবো অবশ্যই ওইটাও সেম ভাবে লিখতে হবে। উল্টাভাবেও এখানে যেটা থাকবে, যদি অ্যান্ডের পরে আমার গ্যাপ থাকতো আমাকে সেম ভাবে কাজ করা লাগতো। এগুলো তোমরা জানো, তারপর তোমাদের মনে করায় দিলাম। দ্য ডার্কনেস অফ, কিসের অন্ধকার? ইগনোর একটা ভার্ব, আমাকে তো অফের পর একটা নাউন লিখতে হবে না, তাহলে আনসার হবে ইগনোরেন্স। ইগনোরেন্স। সো আওয়ার কান্ট্রি ক্যান নট প্রগ্রেস, তো আমাদের দেশ আসলে আগাতে পারবে না ড্যাশ ইফ উই ক্যান রিমুভ ইলিটারেসি, যদি না আমরা ইলিটারেসি দূর করতে পারি। তাহলে যদি না ইংলিশই আনটিল, বা যতক্ষণ না, যদি না বলে আনলেস, বাট যতক্ষণ পর্যন্ত না, এভাবে আমরা বলি না বাংলায়, যতক্ষণ না, যতক্ষণ পর্যন্ত না, এটাকে ইংলিশে আমরা আনটিল দ্বারা বলি বা আনলেস দ্বারা বলি। আনটিল দ্বারা এটা বলা হয়। তো এখানে আমাকে আনটিল দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে? টিল দেওয়া আছে। তাহলে আমি এখানে আনসার দেবো কি? আনটিলটাকে একটু চেঞ্জ করা লাগবে, হ্যাঁ নেগেটিভ। তো আনটিলে কিন্তু আর ডাবল এল না, হ্যাঁ আনটিলে কিন্তু একটা এল। ওকে, তাহলে আনসার আমার হবে কি? আনটিল। ওকে, তো এবার চলো আমরা পরেরটায় চলে যাই। সুয়াদ, একটা লাইট কমাই দিলে ভালো হয়, চোখে লাগতেছে। কি করবি বই, কি করবি? হ হ। হ্যাঁ না না, এগুলা ক্রপ করে দিস ভাইয়া। হ্যাঁ না, এটা আমার না। এই যে একটু খেয়াল রাখ, চট্টগ্রাম বোর্ডের আগে আমি লেখা দিব না, রেকর্ডেড করছে না। এই যে তুই আসলাম আমরা একটা, ওকে চলো চট্টগ্রাম বোর্ড 2025। আচ্ছা, এটা আছে আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ড নিয়ে। তোমরা অলরেডি যে কম্পিটিশনে আসো, প্রেজেন্ট ওয়ার্ল্ড আরো অনেক বেশি কম্পিটিটিভ, ওইটা নিয়ে হচ্ছে বলা হচ্ছে। ওকে, সো দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে আমরা জানি অনেক প্রতিযোগিতামূলক। আমাদের যে বর্তমান জামানাটা আছে বা দুনিয়া আছে, অনেক বেশি হচ্ছে কম্পিটিটিভ। দেয়ারফর তাই ইউ নিড টু বি ড্যাশ, এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে কি কম্পিটিটিভ হইতে হবে নাকি তোমাকে যোগ্য হইতে হবে? কারণ তুমি যদি অনেক বেশি যোগ্য হও তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ তুমি কিন্তু কম্পিটিশনে একটা ভালো পজিশনে থাকবা। কারণ সবাই ওইটাই ট্রাই করতেছে, এক্সিলেন্স গেদার করা ট্রাই করতেছে। আই মিন ইন এনি প্রফেশন ইফ ইউ আর রিয়েলি এক্সিলেন্ট, তোমরা 3 Idiots মুভিটা দেখছো আশা করি, ওখানে এই কথা বলা হয়েছিল যে কাবিল বানো, ঠিক আছে? তো সাকসেস তোমার পিছনে দৌড়াবে। তো ওই জিনিসটা, ওই কথাটাই এখানে এই প্যাসেজের মধ্যে আসছে। দেয়ারফর ইউ নিড টু বি কি? কম্পিটেন্ট। তো কম্পিটেন্স আছে, এটা হচ্ছে নাউন। আমাকে টু বির পর আমরা একটু মনে রাখবা, টু বির পর আমরা জেনারেলি ভার্ব 3 ব্যবহার করবো অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। তাহলে এখানে আমার আনসার হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে কম্পিটেন্ট। কম্পিটেন্ট যোগ্য হতে হবে। অ্যাজ আ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসেবে ইউ শুড হ্যাভ ফুল ড্যাশ অন ইউর স্টাডিজ। তো স্টুডেন্ট হিসেবে আমাদের অন স্টাডিজের উপর কী করতে হবে? স্টাডিজের উপরে অনেক বেশি মনোযোগ দিতে হবে। তো মনোযোগ ইংলিশ কি? কনসেন্ট্রেশন। কিন্তু কনসেন্ট্রেশন তো ওয়ার্ডটা নেই, আছে কি? কনসেন্ট্রেট মানে ভার্ব হিসেবে দেওয়া আছে। বাট এই যে ফুল, ফুল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর সবসময় কি বসে? নাউন। তাহলে কনসেন্ট্রেশন বানাইতে হবে আমাকে কনসেন্ট্রেশন। একটা জিনিস কিন্তু আইটেমের মধ্যে তোমরা বুঝে ফেলছো, সেটা কি? যে ভাইয়া আমি যদি একটা পার্টিকুলার ওয়ার্ডের ভার্ব থেকে নাউন, নাউন কি হবে এটা না জানি, বা নাউন কিভাবে থাকলে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে থাকলে হয়, বা অ্যাডভার্ব কিভাবে থাকলো, এটা যদি না জানি আমি কিন্তু কারেক্টলি আনসার করতে পারবো না। এটার জন্যই বলছিলাম যে ম্যাক্সিমামই আসলে 50%-এর উপর হচ্ছে 100% মার্কস অ্যাকোয়ার করতে পারে না। সো হোয়াট ইউ গ্যাস হ্যাভ টু ডু, তোমাদের আসলে যেইগুলো ওয়ার্ডগুলো বেশি আসে, এই যে প্র্যাকটিস করতেছি না, এই যে নাউন থেকে কনভার্সন করতেছি, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বানাচ্ছি, এগুলো একটু মনে রাখতে হবে, এই ফর্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাইলেই শেষ, তাইলেই হয়ে যাবে। ওকে চলো, ইউ শুড নট ড্যাশ। আচ্ছা, ইউ শুড নট ড্যাশ কালার্স, বা কালার্সও বলা হয়, ঠিক আছে? যে ক্যালাস মানে কি? ক্যালাস মানে হচ্ছে উদাসীন বা হচ্ছে বিমুখ। তাহলে আমি বিমুখ হব না কিসের প্রতি? ড্যাশ স্টাডি। তো প্রতি ইংলিশ মানে তো আমরা জানি যে টু, না? আমি আগে ডি এর আনসারটা দিয়ে নিই, ক্যালাস টু। বা এভাবে মনে রাখতে পারি আমার
ক্যালাস টু হ্যাগার, কোনো কিছুর প্রতি আসলে কোনো কিছুর দিকেই হচ্ছে আমি কি হই, উদাসীন হই, ঠিক আছে। তাহলে এখানে আনসার 2 হবে। আর সি এর আনসারটা কি হবে, ইউ শুড নট, তোমার হওয়া উচিত হবে না, হওয়া ইংলিশ কি বি, তাহলে শুড নট বি, তোমার উদাসীন হওয়া চলবে না পড়াশোনার প্রতি, যেটা তোমরা আসলে ম্যাক্সিমাম হ্যাঁ উদাসীন, তার মানে কিন্তু তুমি আসলে কম্পিটেন্ট হচ্ছ না, যারা যারা এরকম করছো না, আর তোমরা কম্পিটিশন থেকে বের হয়ে যাচ্ছ, ঠিক আছে। সো সাবধান, ওকে। নাথিং ক্যান ড্যাশ ফর ইউর লস, তোমার এই যে লসটা হচ্ছে, এই লসের জন্য কোনো কিছু আসলে মানে কোনো কিছু দিয়ে এই লস আসলে ক্ষতিপূরণ করা পসিবল হবে না। ক্ষতিপূরণের ইংলিশ কি, কম্পেনসেট, বাট এখানে আমরা দেখতে পারতেছি কম্পেনসেশন মানে নাউন দেওয়া, বাট এখানে কিন্তু ডিমান্ড কি, ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব যে কোনো অক্সিলারির পর কি আমার ভার্ব দিতে হয় না, তাহলে কি তুমি এখানে কম্পেনসেশন লিখতে পারবা, কম্পেনসেট লিখতে হবে, কোনটা, কম্পেনসেট লিখতে হবে, রাইট। তাহলে এখানে আনসার হবে কম্পেনসেট। compensate for your loss dash wasting time, তো কোন লসটা, এই যে ওয়েস্টিং টাইমের লসটা, তাহলে অফ হবে, এর দ্বারা অফ বুঝায় নাকি, অফ দ্বারা এর বুঝায়, যেটাই বলো না কেন। তাহলে নাথিং ক্যান কম্পেনসেট, কোনো কিছুই তোমার এই ক্ষতিপূরণ করতে পারবে না, কোন ক্ষতিপূরণটা, অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয়ের ফলে, সময় অপচয়ের ফলে যেটা হবে ওটা ক্ষতিপূরণ করতে পারবে না। দেয়ার ইজ নো ড্যাশ দ্য ফ্যাক্ট, তো এই সত্যটা অস্বীকৃতি জানার, অস্বীকার করার কোনো পায়তারা নাই, কোনো ওয়ে নাই। তাহলে এই যে দেয়ার ইজ নো, অস্বীকার ইংলিশটা কি, ডিনাই, বাট দেখো নো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর কি আমি চাইলেই ডিনাই লিখতে পারবো, অ্যাডজেক্টিভের পর কি আমি কোনো ভার্ব লিখতে পারবো, দ্য আনসার ইজ নো 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 নো, ইউ ক্যান নট পুট এ ভার্ব, ওকে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু পুট আ নাউন, তোমাকে একটা নাউন বসাতে হবে। এখন ডিনাইয়ের নাউন কি ভাইয়া, আমরা তো জানি ভার্বের যদি ডাইরেক্টলি কোনো নাউন না থাকে তখন এটার সাথে একটা আইএনজি যোগ করে দিলে ওটা জিরান্ড হয়ে যায়, রাইট। ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা যায় সেটাকে কি বলা হয়, জিরান্ড বলা হয়। অলরেডি তোমরা অনেকগুলো গ্রামার আইটেম করতে এটা জানছো, আরেকবার মনে করাই দিলাম। তাহলে আনসার কিন্তু হবে দেয়ার ইজ নো ডিনাইং, আনসার হবে কি ডিনাইং, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট ড্যাশ ডিপেন্ডস অন হার্ড লেবার, কোনটা আসলে হার্ড লেবার, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে, সাকসিড মানে সফল হওয়া, কিন্তু আমার এখানে তো সাবজেক্ট হিসেবে তো ভার্ব ব্যবহার করা যাবে না, কারণ অলরেডি একটা ভার্ব আছে ডিপেন্ডস, তাহলে আমাকে এখানে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করতে হবে। সাকসিডের নাউন কি, সাকসেস, তাহলে আমি আনসার ওটা বসাই দেব, সাকসেস। সাকসেস ডিপেন্ডস অন হার্ড লেবার, দেয়ারফর, তাই ইউ মাস্ট শেক, এটা মনে রাখবা, শেক অফ মানে ঝেড়ে ফেলা, তাহলে আমাকে অলসতা ঝেড়ে ফেলতে হবে, এই অফ, ঠিক আছে, নট ওই অফ, শেক অফ মানে হচ্ছে ঝেড়ে ফেলা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে আমাদের কি করতে হবে, অবশ্যই আইডলনেস ঝেড়ে ফেলতে হবে। আইডলনেস ব্রিংস ড্যাশ রুইন, মনে রাখবা ব্রিংসের সাথে যখনই তোমরা ইংলিশ করতেছো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবাউট বসবে, মানে ওই জিনিসটা নিয়ে আসে, তো ব্রিংস অ্যাবাউট এখানে মিনিংটা কি, যে অলসতা ধ্বংস ডেকে আনে, তো ধ্বংস নিয়ে আসে, নিয়ে আসা ডেকে আনে, এটা হচ্ছে ব্রিংস অ্যাবাউট। তাহলে এখানে আমার আনসারটা হবে অ্যাবাউট, অ্যাবাউট কোথায় আছে এখানে, তাহলে ব্রিংস অ্যাবাউট, তাহলে আমার আনসার হবে ব্রিংস অ্যাবাউট রেন, ওকে। আশা করি বুঝতে পারছো। তো চট্টগ্রামের যারা আছো তারা ভাই একটু ভালো মতো পড়াশোনা করো, তোমাদের কিন্তু এতটাও সহজ আসে না, আমি যা বুঝলাম, ঠিক আছে। আমার সাথে সাথে অন্যরাও বুঝো যারা অন্যান্য বোর্ডে আছে, চট্টগ্রাম বোর্ডে একটু টাফ কোয়েশ্চেন আসে, তো তোমরা কিন্তু কম্পিটেন্ট হওয়ার দিকে ভালো মতো মনোযোগ দাও, ওকে। আচ্ছা, এবার হচ্ছে ভিলেজ মার্কেট, তো কার কার আসলে ভিলেজ মার্কেটের এক্সপিরিয়েন্স আছে, তোমার তোমার আমারও আছে, বাট অত বেশি না। চলো সলভ করি। বরিশাল বোর্ড, বরিশাল না একটা ভিলেজ আছে, যে ওই যে পেয়ারার মার্কেট, তোমরা কি ওদিকের কেউ আসো, যে পেয়ারা দিয়া হচ্ছে পেয়ারার বাজার বসে, পানির মধ্যে পুরো বাজারটা, ওকে। সো ড্যাশ টু ইউজফুল অফ অ্যান্ড ইনটু, সবগুলো আমাদের কমন, তার মানে এটা খুব একটা টাফ ক্লুজ না, আসলে আমরা পড়তে গিয়ে দেখি। আর ভিলেজ মার্কেট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট প্লেস, তাহলে একটা ইম্পর্টেন্ট প্লেস, তাহলে ইম্পর্টেন্ট ই, এর আগে সবসময় কি হবে অ্যান, তাই না। আর ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস কাদের জন্য, কাদের জন্য,
আচ্ছা 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 আচ্ছা, এটা আমরা আপাতত একটু গ্যাপ রাখলাম, কারণ এখানে আমার আনসার ফর মনে হচ্ছে, বাট যদি এখানে ফর না হয় তাহলে অফ ও রাইট, অফ দ্য ভিলেজার্স এখানে আনসার রাইট দিতে পারবো। এটা একটা স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি ভাইয়া? যে আমার যখন মনে হবে যে আমি একটা আনসার এখনই সেট করতে পারতেছি না, কনফার্ম করতে পারতেছি না, আমি ওটা বাদ দিয়ে বাকিগুলো সলভ করে দেন ওটা মিলাবো। অনেকে হইতে পারে জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। সি নাম্বারটা, দ্য ড্যাশ বাই অ্যান্ড সেল দেয়ার ডেইলি নেসেসিটিস। কারা আসলে তাদের ডেইলি জিনিসপত্রগুলো আসলে এখানে কেনা বেচা করে? অবশ্যই যারা ভিলেজে থাকে, তা যারা ভিলেজে থাকে তাদের কি বলা হয়? ভিলেজার্স। তাহলে আনসারটা আমি দেখতে পাচ্ছি লাস্টে একদম ভিলেজার্স আছে, তাহলে এখানে বি এর সি এর আনসারটা হবে ভিলেজার্স। হ্যাঁ, এটা তো মনে হয় জানো, যারা গ্রামে থাকো যে নিজেরাই বিভিন্ন জিনিস উৎপন্ন করে, একটার বদলে একটা কেনা বেচা করে নেয়, ঠিক আছে? আ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন ড্যাশ ওপেন প্লেস অফ ড্যাশ। আচ্ছা, একটা ওপেন প্লেসে বসে, তাহলে দেখো অ্যান আমার কিন্তু দুইবার ব্যবহৃত হচ্ছে, তাহলে ইন অ্যান ওপেন প্লেস, একটা ওপেন প্লেসে বসে, কোথায়? গ্রামের, মানে নির্দিষ্ট কিন্তু, তাহলে অফ দ্য ভিলেজ। তাহলে আনসার হবে আমার ইয়ে দা, অফ দ্য ভিলেজ। ইউজুয়ালি সাধারণত ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড। কিভাবে ডিভাইডেড? ডিভাইডেডের পর সবসময় মনে রাখবা যে ইনটু হয়, ঠিক আছে, ভাগ। তো আনসার হবে ডিভাইডেড ইনটু, divided into three sections: open space, temporary shops and permanent shops. A village market is very dash. আচ্ছা, ভেরি কি, আমাকে একটা অ্যাডজেক্টিভ চিন্তা করতে হবে, কারণ কি এন্ড এর পরে আমার কি আছে, একটা অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে এন্ড এর আগে পরে সেম হবে, তাহলে অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট। আরেকটা আমি অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি কি, ইউজফুল, তাহলে আমার আনসার এখানে কি হবে? ইউজফুল। ইটস ভেরি ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট কাদের জীবনের মধ্যে? যারা হচ্ছে কি ভিলেজে থাকে, তাহলে ইন দ্য ভিলেজ, সরি, ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স, জীবনের মধ্যে, কাদের জীবনের মধ্যে? ভিলেজার্সদের। তাহলে এখানে আমার আনসারটা ইন হবে, ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স। হেয়ার, এখানে দে মিট, তারা আসলে কি করে? তাদের আত্মীয় স্বজনের সাথে কি করে? দেখা করার সুযোগ পায়। তাহলে দে মিট দেয়ার। কেন আমি দেয়ার দিলাম? কারণ তাদের, এখানে দেয়ার কি আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো ভিলেজার্সরা তাদের, এটা ওখানেই বলতেছে, হেয়ার দে বলতে এখানে ভিলেজার্সদের বোঝাচ্ছে, দ্য ভিলেজার্সরা তাদের আত্মীয় স্বজন, কিথ অ্যান্ড কিন অ্যান্ড ভ্যারাইটি ড্যাশ পিপল, অ্যান্ড ভ্যারাইটি অফ পিপল। আচ্ছা, হ্যাঁ, এখানে আনসার হবে কি ভ্যারাইটি অফ। কেন? কারণ ভ্যারাইটির সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে অফই বসে, ভ্যারাইটি অফ সামথিং, ভ্যারাইটি অফ সামথিং, ওই সামথিংটার ভ্যারাইটি। ওকে, তার নানা ধরনের মানুষ আসে ভিলেজ এই মার্কেটের মধ্যে, ওই কথাটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আনসার হবে, তাহলে আমার ভাইয়া ইউজ হইল না কোনটা? ইউজ হলো না কোনটা? ইউজ হয় নাই কোনটা ভাইয়া? টুটা ইউজ হয় নাই নাকি? এই যে টু, মানে ভিলেজারদের কাছে, ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস টু দ্য ভিলেজার্স। তাহলে আমি আনসার কিন্তু পেয়ে ফেললাম, এখানে আমার আনসার কি হবে? টু। যদি ফর থাকতো আমার ফর দিলেও রাইট হইতো। এমন কিছু প্রিপোজিশনস আছে যেটা হচ্ছে নির্দিষ্ট সেন্টেন্সের ক্ষেত্রে বা কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবা, ফর দিলেও রাইট হবে, টু দিলেও রাইট হবে, এরকমই একটা সেন্টেন্স ছিল এটা। কিন্তু বি অ্যাওয়ার, তোমার কাছে যেই জিনিসটার ক্লু দেওয়া নাই, তুমি ওইটা ছাড়া বাকি কিছু ভাবতেও পারবা না, মানে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে তোমাকে আনসারটা করতে হবে, ঠিক আছে? এই যে আমি ফর মাথায় আসছে, বাট ফর কিন্তু আনসার হয় নাই, এরকম তোমার চেক করে নিতে হবে। ওকে, সো বরিশাল বোর্ড হয়ে গেল। চলো এবার পরেরটা চলে যাই। হ্যাঁ, কাপ্তাই লেক অনেক সুন্দর একটা জায়গা নাকি? তো এখানে ওয়ার্ড যেগুলো আসলে তোমরা জানো, যে প্রথমটা বলতেছে জেন্টাল। জেন্টাল মানে হচ্ছে মৃদু বা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর কি। ঠান্ডা বলতে কি? জেন্টাল বলতে যে হালকা হালকা, হালকা হালকা। ভাইয়া কি করতেছেন বুঝতেছি না। বুঝা বুঝা একটু পরেই বুঝবা, ঠিক আছে? আসলে ইংলিশ আসলে পড়ানোটা এক্সাইটিং, প্লাস ইটস আ টাফ জব। কেন? এক হচ্ছে এটা ভিন্ন ভাষা, এটা ভাষার প্রতি আমাদের সবার শিখার আগ্রহ থাকে না। একটা হচ্ছে যেহেতু একটু ল্যাঙ্গুয়েজ বেস জিনিস, ম্যাথ সায়েন্সের মতো এরকম না যে এটা থেকে একটা ক্যালকুলেশন করে বের করা দেখাই দিলাম, আরে বাবা 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 সেই, এরকম হয় না। সো অনেক সময় তোমাদের অ্যাটেনশন গ্র্যাব করে রাখার জন্য দেখা যায় একটু উদ্ভট, একটু ফানি, একটু রহস্যজনক কিছু করার ট্রাই করি। সো কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, আমি মন থেকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওকে, চল আমরা স্টার্ট করি। The Kaptai Lake is located in the hilly district of রাঙামাটি। রাঙামাটির কে কে আসো এখানে? হ্যালো। ওকে,
সো রাঙামাটির হিলি ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে কাপ্তাই লেক অবস্থিত। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। দেখো এখানে এটা আমরা জেনারেল নলেজের পার্সপেক্টিভ, এটা আসলে সবচেয়ে কি বড় লেক। তাহলে সবচেয়ে বড় ইংলিশ কি? বিগেস্ট। আর আমরা জানি ডা থাকলে এটা আসলে একটা কি হিন্ট পাওয়া যায় যে এখানে কি হবে, সুপারলেটিভ হবে। তাহলে এখানে বিগ না দিয়ে আমার আনসার কি হবে? বিগেস্ট। তাহলে আনসার হবে কিন্তু বিগেস্ট। ওকে, আনসার হবে বিগেস্ট। বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। এই লেকের কেমন বিউটি আসলে সবার কাছে পরিচিত? অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক ইংলিশ কি? ন্যাচারাল। বাট এখানে তো নেচার দিয়ে রাখছে, নাউন দিয়ে রাখছে। বিউটিও তো নাউন, একসাথে তো এভাবে আমরা না বসায় কি করতে হবে? আমরা জানি নেচারের অলরেডি অ্যাডজেক্টিভ আছে, সেটা কি? ন্যাচারাল। তাহলে আমি আনসারটা বসাই দিব। The natural beauty of this lake is well known to all. This huge lake stretches for miles, touching different parts dash রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। তো রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এর, রাঙ্গামাটি জেলার এর আর এরকম থাকলে অফ দিব। তা এটা তো মনে হয় তোমরা যারা রাঙ্গামাটির আছো তারা তো জানি, বাট যারা জানো না, আমিও রিসেন্টলি একটা ট্যুর ব্লগ দেখতেছিলাম, তখন দেখলাম যে রাঙ্গামাটির একটা অনেক বড় জায়গা জুড়ে আছে কি কাপ্তাই লেক। ঠিক আছে, এত বড়। আর তোমরা হইতে পারে শুনে একটু অবাক হবা যে এটা কিন্তু আসলে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড লেক, মানে এত বড়টা হচ্ছে বানানো হয়েছে কৃত্রিমভাবে। ঠিক আছে, কেন বানানো হয়েছিল? যাতে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ওই প্রজেক্টকে সাথে নিয়ে। ওকে, সো দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, মানে অনেক বড় বড় পর্বতমালা আছে এখানে, পাহাড় আছে। বিটুইন দ্য হিলস, পাহাড়ের মাঝে, ফ্লোজ দ্য লেক, এই পুরো আঁকা বাঁকা লেকটা গেছে। কেন আমি আঁকা আঁকা বলতে পারতেছি? ফ্লোজ দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন আ জিগজ্যাক, মানে আঁকা বাঁকা, জিগজ্যাক, জিগজ্যাক মানে আঁকা বাঁকা। জিগজ্যাক কিভাবে? আঁকা বাঁকা ভাবে। এটাকে কি বলা হয়? ওয়ে বলা হয়। তাহলে আনসার হবে জিগজ্যাক ওয়ে। দ্য বটমস অফ দ্য ড্যাশ, কিসের বটমস? হিলের বটমস, তাই না? আর সাবমার্জড ইন ওয়াটার, এই ওয়ার্ডটা অনেকে জানো না। সাবমার্জ মানে হচ্ছে ডুবে থাকা। এই যে বড় বড় পাহাড়, এটা কিন্তু আরো বড়। পানি যদি আমরা সরাই ফেলি দেখবো যে নিচে আরো হচ্ছে পাহাড়ের জায়গা আছে, ওই জায়গাটা বুঝাইছে যে সাবমার্জ। যারা বুঝতে পারতেছ অনেকটা এখানে খেয়াল করো। ধরো এই যে পানি, পানির নিচে হচ্ছে পার্টটা আছে, এই যে পানিতে ডুবে থাকে এই পার্টটাকে বলা হয় কি? সাবমার্জড। ওকে, সো সাবমার্জড ইন ওয়াটার। তাহলে এখানে কি সাবমার্জ থাকে? বটমস অফ দ্য হিলস, মানে পাহাড়ের তলদেশ নাকি, বা পাদদেশ, নট তলদেশ। মানে পাহাড়ের যে নিচের পার্টটা আছে ওটা কি বলা হয়? বটম। বটম মানে কি? পাদদেশ, মানে একদম নিচের জায়গা। বটমস অফ দ্য হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। ওয়েন ইউ লুক অ্যাট দ্যাম, আমরা যখন তার দিকে তাকাই, ফ্রম আ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স থেকে, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে ড্যাশ আর ফ্লোটিং অন ওয়াটার। কারা আসলে উঠতেছে? কাদেরকে মনে হয় যে ভাসতেছে? মানে যে তুমি এভাবে চিন্তা করো, এই ধরো পাহাড়, আর এটা হচ্ছে কি কাপ্তাই লেক, পুরোটা হচ্ছে কাপ্তাই লেক। এখন আমরা যখন নৌকা দিয়ে চলি, এখানে একটা পাহাড়, ধরো আমাদের নৌকাটা এদিকে আছে, একটু কালারটা চেঞ্জ করি, একটু আইক্কা বিক্কা দেখাই তোমাদের। তাহলে এই যে এখানে যে একটা নৌকা, তাহলে এই যে এইখান দিয়ে যে হচ্ছে নৌকাটা আছে, এই নৌকাটা থেকে যখন আমরা দেখব তখন আমরা কি দেখবো? যে আমরা মনে হবে যে এই পাহাড়টা আসলে কি অবস্থায় আছে? ভাইসা আছে, তাই না? উপরে ভাইসা আছে, এই পানির উপরে কি অবস্থায়? ভাইসা আছে। কারণ আমরা তো আর দেখি না যে নিচে কতটুকু আসলে পাহাড়ের আসলে ডেপথ আছে, তাই না? আমাদের কাছে মনে হবে ভাইসেই আছে। তাহলে ইট সিমস দ্যাট কি আসলে ভাসতেছে? হিলসগুলো আসলে ভাসতেছে নাকি? আচ্ছা, তাহলে আমার এখানে কিন্তু আনসার এখন আমি দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা। মানে হিলসটা আমার কিন্তু দুইবার ব্যবহার করতে পারবো আমরা। ঠিক আছে, দ্যাট হিলস আর ফ্লোটিং, hills are floating on water, being attracted dash its captivating natural beauty. Every year a great number of nature lovers, তাহলে being attracted কি হয়? তার সৌন্দর্য দ্বারা, দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে। তাহলে দ্বারা ইংলিশ কি? বাই। এখানে কি বাই আছে? হ্যাঁ আছে। বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। ক্যাপটিভেটিং মানে হচ্ছে আকর্ষণীয়, হ্যাঁ, মানে যেটা মনকে আকর্ষণ করে। ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি,
প্রতি বছর এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ ন্যাচার লাভার্স, যারা প্রকৃতি প্রেমী, ড্যাশ ইট, এটাকে কি করে? আমরা জানি দর্শনীয় স্থান কি করে, ভিজিট করে। তাহলে এখানে আনসার হবে ভিজিট, ভিজিট ইট। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি, বোট জার্নি করার অ্যারেঞ্জমেন্ট আছে অ্যাজ ওয়েল। আর নাম্বার ড্যাশ কালারফুল বোর্ডস, মনে রাখবা আর নাম্বারের পর সবসময় আসলে কি হবে, একটা নাউন যদি থাকে গ্যাপের পরে এখানে অবশ্যই অফ বসবে, আর কিছুই বসতেছে না, কারণ এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য। আর নাম্বার অফ কালারফুল বোর্ডস, অনেক ধরনের কালারফুল বোর্ডস আর রেডি, সবসময় রেডি থাকে টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট, ট্যুরিস্টদেরকে ওয়েলকাম করার জন্য। ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, ইট কুলস দ্য ট্যুরিস্ট অ্যান্ড সুটস দেয়ার মাইন্ডস। এই যে বলছিলাম না জেন্টাল, হালকা হালকা, যে হালকা হালকা বাতাস থাকে সুন্দর সুন্দর, এটা কি করে, খুবই বইতে থাকে হালকা হালকা বাতাস, এবং এটা হচ্ছে ট্যুরিস্টদের গায়ে লাগলে অনেক ঠান্ডা ঠান্ডা আরাম আরাম ফিল করে এবং তাদের মনকে প্রশান্তি দেয়। ওটাকে ইংলিশে কি বলছে, সুটস দেয়ার মাইন্ড। ওকে, তাহলে এখানে আনসারটা হবে কি, জেন্টাল। ওকে, সো এরই মাধ্যমে আছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর পার্টটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা অনেক বেশি হচ্ছে অনেক কিছু জানতে পারতেছো, বা হইতে পারে নতুনভাবে একটা জিনিসকে এক্সপ্লোর করতেছো, আগে জানতা না। তো এরপরের কি আছে চলো দেখি। এই ভালো কথা, ক্লাস করতেছো একটু পজ দিয়ে পানি খাও, ঠিক আছে? তোমাদের কিন্তু পানি খাওয়া খুবই জরুরি। ওকে, সো মনে রাখবে যে তোমার কিন্তু কমপক্ষে 2 লিটার পানি প্রতিদিন খাইতে হবে। যদি পানি খাও তোমার অনেক অসুখ টসুখ হবে না, আবার যদি পানি না খাও এর ভাইস ভার্সা কি হবে, অনেক অসুখ টসুখ হবে। তো পরীক্ষার আগে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। হ্যাঁ, বাকিটা আল্লাহর ইচ্ছা, বাট তোমার হাতে তো আছে যে ডিসিপ্লিন বিষয়টা, এটা মেনটেন করো। ওকে, আচ্ছা আমি একটু পানি খেতে গেছিলাম, ঠিক আছে? আসো স্টার্ট করি। আ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং, একটা মানুষ সব কিছু মনে রাখতে পারে না। দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ড্যাশ, যেটা তার লাইফে ঘটে। আচ্ছা, ইন হিজ ড্যাশ, আচ্ছা লাইফে ঘটতে পারে, অন্য সময় ঘটতে পারে। আচ্ছা, আমাদের লাইফের কোন ঘটনাগুলো আমরা সবচেয়ে বেশি ভুলে যাই বা আবার মনেও থাকে কিছু কিছু, সেটা হচ্ছে ছোটবেলার ঘটনা, তাই না? তো ছোটবেলায় ইংলিশ কি, চাইল্ডহুড। তাহলে এখানে আনসারটা কি হবে, হ্যাপেন্ড ইন হিজ চাইল্ডহুড, তার শৈশব বা ছোটবেলার। বাট সার্টেন ইভেন্টস আর ভিভিড, ওই যে ঘটনাগুলো আছে সব তো মনে রাখতে পারে না, ওর মধ্যে কিছু থাকে ভিভিড, মানে অনেক বেশি হচ্ছে জীবন্ত মনে হয়, যে আহারে কয়দিন আগেই তো এরকম একটা হয়েছিল। বাট তখন আমরা তাকায় দেখি যে আমরা অনেক বড় হয়ে গেছি। এরকম অনেক ঘটনা আছে তোমাদের লাইফে, আমার লাইফে আছে, আশা করি তোমাদের লাইফেও আছে সবার। তো ওরকমই কথা বলতেছে, ইভেন্টস আর ভিভিড ইন হিজ ড্যাশ মাইন্ড, অবচেতন মনে তাদের এই জিনিসগুলো থেকে যায়, আমাদের মাথায় অবচেতন, যে আমরা যখন ধরো কিছু চিন্তা করতেছি না তখন এই জিনিসগুলো হঠাৎই আমাদের মাথায় আর কি চিন্তা আসতেছে। এটা কি জানো যে আমাদের মাথায় প্রতিদিন 60,000-এর বেশি চিন্তা আসে? তো ওর মাঝখানে অনেকগুলো হচ্ছে অবচেতন ব্রেন থেকে আর কি আসে। অবচেতন ইংলিশ হচ্ছে কি, সাবকনসিয়াস। তার আনসার হবে সাব কনসিয়াস, ইন হিজ সাবকনসিয়াস মাইন্ড। দে সামটাইমস পিপ, মনে রাখবা পিপের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিপ থ্রু হয়। হ্যাঁ, দে সামটাইমস পিপ থ্রু হিজ মাইন্ডস আই, তো চোখের আই দিয়ে হচ্ছে মনের চোখ দিয়ে আসলে এগুলো আসলে কি হয়, পিপস থ্রু মানে উকি দেয়। পিপস থ্রু মানে কি,
উকি দেওয়া, তাহলে পিপস থ্রু, থ্রু কোথায় আছে এই যে এখানে, তাহলে আনসার হবে পিপস থ্রু, পিপস থ্রু হিজ মাইন্ড, মাইন্ডস আই। ভেরি সিম্পল অ্যান্ড ট্রিফলিং থিংস, সিম্পল মানে সহজ, ট্রিফলিং মানে কি যেটা আসলে অনেক কম সময় ধরে থাকে, ট্রিফলিং থিংস আর দ্য সেন্টার অফ ড্যাশ টু আ চাইল্ড। আচ্ছা, তো সেন্টার অফ ড্যাশ এটা মনে রাখবা, দুইটা জিনিস হইতে পারে, সেন্টার অফ অ্যাটেনশন হইতে পারে, সেন্টার অফ অ্যাট্রাকশন হইতে পারে। তো এখানে কোনটা দেওয়া আছে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রাক্ট একটা ভার্ব হিসেবে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ সেন্টার অফ, অফ তো একটা প্রিপোজিশন, রাইট? তো অফের পর আমরা কি করি, সবসময় নাউন ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু আমার আনসারটা হবে কি সেন্টার অফ অ্যাট্রাকশন, নট নট অ্যাটেনশন, কারণ অ্যাটেনশন তো নাই। আর সরাসরি আমরা অফের পর অ্যাট্রাক্ট দিতে পারবো না, আমাকে অবশ্যই অফের পর নাউন দিতে হবে, কারণ প্রিপোজিশন শুধুমাত্র নাউন অথবা নাউনের মতো যারা কাজ করে তাদের আগেই বসে। তাহলে আমার আনসারটা হবে ট্রিফলিং থিংস আর দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন টু আ চাইল্ড। When a man grows up, যখন একটা মানুষ বড় হয়, he may laugh, সে আসলে হাসে ওই জিনিসগুলোর উপর। তাহলে কোনো কিছু উপর হাসা, এটাকে বলা হয় লাফ অ্যাট। তাহলে এখানে কি আমি অ্যাট দেখতে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি, তাহলে আমার আনসার হবে লাফ অ্যাট দোজ থিংস। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাট দ্য এজ অফ 6 or 7, 6 অথবা 7 বছর বয়সের ক্ষেত্রে, when children's টিথ স্টার্ট টু ফল, যখন আসলে 6-7 বছরে তোমাদের দাঁত পড়া শুরু হয়েছিল, আমারও শুরু হয়েছিল, দে স্টার্ট লুকিং ফর আ র্যাটস হোল, তখন আসলে না অনেকে ইঁদুরের গর্ত খোঁজা শুরু করে। কেন জানো? কারণ তারা ভাবতো যে ওই ইঁদুরের ইসের মধ্যে যদি আমি ফালাই, ইঁদুর এসে আমাকে নতুন একটা দাঁত দিয়ে যাবে। তো এই জিনিসটা তো আসলে ঠিক না, কুসংস্কারও বলা যায়, বা বাচ্চাদের এন্টারটেইন করার জন্য আসলে বলে, যাতে দাঁত ফেলার মতো একটা 6-7 বছরের এজের কথা বলছি, আসলে কিন্তু একটা ভীতিকর জিনিস, যে তুমি তোমার শরীরের একটা পার্ট হচ্ছে খুলতেছে, ওটা থেকে রক্ত বের হইতেছে, নট আই মিন এন্টারটেইনিং থিং, রাইট? সো এই জিনিসটাকে অনেক বেশি ইজি করার জন্য, অনেক বেশি হচ্ছে কি করার জন্য, আই মিন ভয় কমানোর জন্য এই জিনিসগুলো মজা করে বলা হইতো। তো আসলেই এক্সাইটেড ফিল করতো যে আচ্ছা আসলেই কি আমি দাঁতটা ফালাই দিলি কি ইঁদুরা এসে হচ্ছে কি আবার এটা খুঁজা বের করবে, তাহলে একটু ফালাই দেখি কেমন লাগে, ঠিক আছে, ওরকম একটা বিষয়। তো দে স্টার্ট লুকিং ফর এ র্যাটস হোল ড্যাশ ইন ভিলেজ, আসলে ভিলেজের মধ্যে সব জিনিস বেশি ঘটে বা বিশেষ করে ঘটে। তাহলে বিশেষ ইংলিশ তো এখানে স্পেশাল দেওয়া, রাইট? স্পেশাল, তো স্পেশাল তো আমি এভাবে লিখতে পারবো না, কেন? কারণ স্পেশালি, বিশেষ করে বা বিশেষভাবে, ভাবে বা করে এরকম থাকলে আমরা মাথার মধ্যে কি আনবো? অবশ্যই আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। ওকে, সো অ্যাডভার্ব কিভাবে হয় তুমি তো জানো, যে স্পেশাল এর সাথে এলওয়াই যোগ করলেই হয়ে যাবে স্পেশাল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে আমার অ্যাডভার্ব হয়ে যাবে। স্পেশালি ইন ভিলেজেস, বিকজ কারণ দে হ্যাভ হার্ড দ্যাট, তারা এটা শুনে যে ইফ দে পুট দ্য ড্যাশ টুথ ইন আ র্যাটস হোল, দ্য র্যাট উইল গিভ দ্য ওয়ান অফ ড্যাশ টিথ। ওই যে বললাম, তাহলে এখানে কোন দাঁতটা ফালাবো? যেটা অলরেডি পড়ে গেছে, তো পড়ে যাওয়া দাঁত কি? ফলেন টুথ, ঠিক আছে? তাহলে এখানে আমার জি এর আনসার হবে ফলেন ট্রুথ। ফলেন ট্রুথ ইন আ র্যাটস হোল, দ্য র্যাট উইল গিভ দেম ওয়ান অফ ড্যাশ, মানে র্যাটের দাঁত থেকে একটা দাঁত দিয়ে দিবে, ঠিক আছে? র্যাটের দাঁত তো দেখছি বড় বড়, তাই না? তো এই বড় বড় দাঁত থেকে একটা দাঁত হচ্ছে ওরা দিয়ে দিবে, এটা বলতেছে। তো দেখো এটা কিন্তু টুথ ছিল আর এটা কিন্তু টিথ, মানে প্লুরাল আছে। তাহলে ওয়ান অফ ইটস টিথ, ইটস কি আছে? হ্যাঁ আছে। ইটস মানে কিন্তু ইহার, আর হচ্ছে কমা দেওয়া অ্যাপোস্ট্রফি থাকলে, আমরা পাঞ্চুয়েশন মার্ক অলরেডি শিখছি, কমা দেওয়া থাকলে কিন্তু ওটা বোঝাবে কি এটা হয় বা এটার আছে। ওকে, বিলিভিং দ্যাট, এটা বিশ্বাস করে, দে ফাইন্ড আউট এ র্যাটস হোল, তার একটা র্যাটস হোল খুঁজে বের করে, অ্যান্ড পুট দ্য ফলেন টুথ। কেন আমি অ্যান্ড চিন্তা করলাম? কারণ দেখো দে ফাইন্ড আউট আছে, ফাইন্ড আছে, আবার আমি দেখতেছি গ্যাপের পর আমার পুট আছে, তাহলে অবশ্যই এদের মাঝখানে জয়েন করার জন্য তো আমার কিছু ওয়ার্ড লাগবে, আর জয়েন্টের কাজ কে করে? কনজাংশন বা অ্যান্ড করে। তাহলে এক্ষেত্রে আমি ওটা আনসার বসাই দিছি অ্যান্ড, এবং তারা এই দাগটা ফেলে, পরা দাগটা ফেলে। দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা, মেক্স দেম লাভ ড্যাশ দে গ্রো আপ, কখন তারা আসলে হাসায় তাদেরকে? যখন আসলে কি হয়, তারা বড় হয়ে যায়। এই যে যখন, এটা ইংলিশ কি? ওয়েন, রাইট? এখানে আমার আনসারটা কিন্তু যেতে হবে ওয়েন, ওয়েন দে গ্রো আপ, যখন তারা বড় হয়ে যায় তখন তাদেরকে হাসায়। তাহলে বিষয়টা কিন্তু বুঝতেই পারতেছো যে আমরা ছোটবেলায় এমন অনেক কিছুই করছি যেটা আসলে আমাদের আসলে মনে নাই, আবার অনেক কিছু করছি যে এটা বিশ্বাস করাও টাফ,
আবার অনেক কিছু এমনও থাকে যেটা মনে হয় যে হা ওইখানে যদি আবার একটু ব্যাক করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, তাই না ভাইয়াপুরা? ওকে, চলো আমরা হচ্ছে পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই জিনিসটা তোমাদের ফিল হইতেছে না? লাইফ আস্তে আস্তে আর একটু কমপ্লেক্স হয়ে যাবে যখন তোমরা বড় হবে, বাট ইজ দ্য হার্স ট্রুথ। ঠিক আছে, প্রতিটা স্টেজে আমাদের ওরকম হ্যাপিনেস অ্যাফোর্ড করতে হবে, খুঁজে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে লাইফ। চলো আমরা স্টার্ট করি। সেলফ পিউরিফিকেশন। ওকে, সেলফ পিউরিফিকেশন মানে আত্মশুদ্ধি, হ্যাঁ, নিজের মনের সব কিছুকে হচ্ছে পরিশুদ্ধ করা আছে কি সেলফ পিউরিফিকেশন। ওকে, তো সেলফ পিউরিফিকেশন মিনস টু কিপ দ্য সোল ফ্রি। ফ্রি এর সাথে সবসময় কি হয়? ফ্রম হয়, কোনো কিছু থেকে মুক্তি দিতে হবে, তাহলে ফ্রি ফ্রম, সোল ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস, সকল ধরনের পাপ থেকে, অ্যাজ ওয়েল এজ ফ্রম ড্যাশ ডিডস, এবং সকল ধরনের কি থেকে? খারাপ কাজ থেকে, সকল ধরনের পাপ থেকে এবং সকল ধরনের খারাপ কাজ থেকে আমাদের সোলকে মুক্ত করাকে বলা হয় কি সেলফ পিউরিফিকেশন। এখন খারাপ কাজ ইংলিশ কি? ইভিল ডিডস, না? ইভিল ডিডস। দিস ডিভাইন কোয়ালিটি, এই যে ডিভাইন কোয়ালিটিটা আছে মানে আর কি, যেটা আর কি তোমার ঐশ্বরিক, হ্যাঁ, যে দিস ডিভাইন কোয়ালিটি ইজ এ মাস্ট। এটা তো এই ফ্রেজটা তোমরা জানো যে এই জিনিসটা একটা মাস্ট, এটা দরকার সবার লাইফে। তাহলে ইজ আ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ। অনলি ফিজিক্যাল প্রায়োরিটি ইজ নট ড্যাশ। ওকে, তাহলে শুধুমাত্র আমার ফিজিক্যাল প্রায়োরিটি কিন্তু যথেষ্ট না। যথেষ্ট ইংলিশ কি? ইনাফ। তাহলে আমার এখানে আনসার কি হবে? ইজ নট ইনাফ। So physical priority is not enough. Mental purity should be dash more. আচ্ছা, তাহলে আমাদের ফিজিক্যাল পিউরিটির সাথে সাথে আমাদের মেন্টাল পিউরিটিকে কি করতে হবে? জোর দিতে হবে, বা এটার উপরে আরো ফোকাস দিতে হবে। তাহলে শুড বি ড্যাশ মোর, তাহলে কি কোনো কিছু দেওয়া ইংলিশ কি? গিভ। তাহলে এখানে আমার আনসার কি হবে? এর আনসার গিভ হবে। হুম, কেন? আমি দেখতেছি শুড বি আছে, তাহলে শুড বি যারা প্যাসিভ পারো বা যারা ভুলে গেছো তার দোষে বলছি শুড বি। যখনই দেখবা যে বি আসছে, আমি একটু আগে বলছিলাম যে টু বির পর জেনারেলি কি হয়? অ্যাডজেক্টিভ হয় অথবা ভার্ব 3 হয়। তো এখানে কোনটা আসছে? গিভ। আমার ভার্ব যেহেতু ইউজ করতেছে, আমার ভার্বটা অবশ্যই কোন ফর্মে ইউজ করতে হবে? ভার্ব 3-তে ব্যবহার করতে হবে। আমি কিন্তু পড়াইতে গিয়ে অনেকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রুল তোমাদের রিকল করাইছি, তোমাদের কাজ হবে এগুলো একটু লিখে লিখে রাখা, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তীতে কাজে লাগাইতে পারো। শুড বি গিভেন, প্রয়োগ করতে হবে মোর প্রায়োরিটি। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স আস, আমাদেরকে ইন্সপায়ার করে, আচ্ছা আজ দেওয়া নেই, ইন্সপায়ার্স ওয়ান, একজনকে ইন্সপায়ার করে টু ডু গুড, ভালো কাজ করতে, রাইট? কি করতে? গুড ড্যাশ। তো বুঝে যাচ্ছে ভালো কাজ করতে কি করে? ইন্সপায়ার করে। কাজ ইংলিশ কি? ডিডস। তাহলে আমার আনসার এখানে হবে ডিডস। অন দ্য ড্যাশ আ ব্যাড ম্যান ইনডালজেস ইন ভেরিয়াস সিনফুল থটস অ্যান্ড ডিডস। তো অন দ্য অপর দিক ইংলিশ কি? অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। এখানে কোনটা দেওয়া আছে? এখানে দেওয়া আছে কন্ট্রারি, তাই না? তাহলে আমার আনসার হবে এখানে অন দ্য কন্ট্রারি। On the contrary, a bad man indulges in various sinful thoughts and deeds. He does not hesitate to do. আচ্ছা, সে আসলে কি করতে কোনো ধরনের কার্পণ্য করে না। খেয়াল করো তো, ডু একটা ভার্ব, রাইট? তো ভার্বের পর আমরা যে অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তাহলে এখানে দেখো এখন কোনো একটা নাউন দেওয়া আছে কিনা? হ্যাঁ, নাউন দেওয়া আছে ভাইয়া। কোনটা দেওয়া আছে? রেজাল্ট দেওয়া আছে অথবা জাস্টিস। তো রেজাল্ট তো এটার সাথে ম্যাচ করতেছে না, এই লাইনের সাথে জাস্টিসটা হইতেছে, কিন্তু জাস্টিস দিলে আবার অর্থগতভাবে উল্টা যাবে যে খারাপ মানুষ জাস্টিস কেমনে করে? জাস্টিস মানে তো ন্যায়। খারাপ মানুষ যেটা করে ওটা হচ্ছে অন্যায়। অন্যায় ইংলিশ কি? ইনজাস্টিস। অন্যায় মানে কি? ইনজাস্টিস। তাহলে এখানে আনসারটা হবে কি? ইনজাস্টিস। তাহলে তোমাকে কিন্তু একটা ওয়ার্ডের বিপরীত শব্দটাও জানা লাগতেছে, এই জন্যই এই পার্টটা, এই আইটেমটা একদম লাস্টের দিকে রাখা হয়েছে, যাতে তুমি অন্য সকল গ্রামার আইটেম শিখার পর এটা ট্রাই করো, তাহলে তুমি আসলে মজাটা পাবা। আদারওয়াইজ কিন্তু তোমার কাছে মনে হবে যে ভাই মুখস্থ করে দেন, ভাই এটা কেমনে হইব বুঝতেছি না, ভাই মাথাটা গরম হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? ওকে ওকে, অ্যাজ এ ড্যাশ, এটা তো এই ফ্রেজটা আমাদের সবার পরিচিত না? ফলে, অ্যাজ এ রেজাল্ট। তাহলে এখানে আনসার হবে অ্যাজ এ
রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার আর ডিস্ট্রিবিউটেড। এসব কাজ, খারাপ খারাপ কাজের জন্য আসলে আমাদের যে সামাজিক যে শান্তি এবং আমাদের যেই সমাজ ব্যবস্থা, এটা আসলে কি হয়ে যায়, ডিস্টার্বড হয়ে যায়। ঠিক আছে, এটা পুরোপুরি বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, এরকম একটা জিনিস বোঝানো হচ্ছে। সো তাই দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন, তাহলে এই যে তোমার সেলফ পিউরিফিকেশন যে দরকারটা ইজ আনডিনাইবল, এটা অপরিসীম ফর ড্যাশ পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি, সমাজে কি করার জন্য, শান্তি এবং হচ্ছে সম্প্রীতি নিশ্চিত করার জন্য। তো নিশ্চিত করা ইংলিশ কি, এনশিওর। তো এটাকে আমি পাচ্ছি কোথাও, হ্যাঁ ভাইয়া পাচ্ছি তো, কোথায়, এই যে এনশিওর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফর একটা কি আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর তো এনশিওর হয় না, কি হয়, এনশিওরিং। কেন হয়, জিরান ভার্ব প্লাস আইএনজি, নাউন বানায় নিতে হবে আমাকে ভার্বটাকে। তাহলে এখানে আমার আনসার হবে এন শিও রিং। ওকে, সো এরই মাধ্যমে আমাদের রাজশাহী বোর্ডের 2024 সালে আসা দুর্দান্ত একটি কোয়েশ্চেন হচ্ছে সলভ হয়ে গেল, এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের সলভ করা লাগবে, কোন ক্ষেত্রে কি আমরা ইউজ করতে পারবো। ওকে, চলো এবার আমরা পরেরটায় হচ্ছে চলে যাই। হ্যাঁ, এরপরটা কি, क्या है ये, क्या है ये, পরেরটা কি, ওয়ার্ডটা ভাই জানি না ভাই। ওকে, বলতেছি, বাংলা বললি তোমরা হ্যাঁ ভাই এমন করে হাইসা দিবা। তোমরা বসন্তীকাল ওয়ার্ডটা শুনছো না? এই কেউ হাসবা না, কেউ হাসবা না, দুষ্টু মিষ্টি নন্টে ফন্টেরা কেউ হাসবা না তোমরা। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বসন্তীকাল বা কৈশোর, মানে তোমরা এখন যেই সময়টা পার করতেছো, 9-10-এ যারা আসো তারা আসলে কৈশোরই পার করতেছো। শৈশব, বাল্যকাল, কৈশোর, তাহলে কৈশোরে আছো তোমরা, হ্যাঁ। আর আমি কৈশোর পার করে এখন যৌবনে আছি, তো তোমরা যৌবনে যাচ্ছ। তাহলে এই যে তোমার বাল্যকাল আর যৌবনের মাঝামাঝি যে ফেজটা, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স, ইংলিশে, বাংলা বলা হয় কৈশোর। আবার অ্যাডোলেসেন্সকে পিউবার্টিও বলা হয়, হ্যাঁ। তো আসো, এটা একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। তো অ্যাডোলেসেন্স অর পিউবার্টি ইজ আ পিরিয়ড আফটার চাইল্ডহুড, শৈশবের পরের একটা পর্যায়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো ড্যাশ দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ। আচ্ছা, তো এই সময় তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা 3-4 বছর আগের ছবি আর এখনকার ছবি বা শারীরিক মানসিক যেই গঠন বা হচ্ছে বিন্যাস, এটা কি আসলে সেম? দ্য আনসার ইজ নো। তারপর তোমার আচার আচরণ, তোমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, এটা কি সেম? দ্য আনসার ইজ নো। তাহলে দেখো, এতই ফাস্ট হয় এই টাইমে, সব কিছু এত ফাস্ট চেঞ্জ হয় তোমার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল স্ট্রাকচারসগুলা। তো এই যে তুমি একটা, অনেক সময় অনেকের প্যারা খাওয়া যায়, অনেক সময় অবাক হয়ে যায়, নিজেই বিশ্বাস করতে পারে না, বা এই জিনিসটা অনেক অদ্ভুত, মানে অডলি অ্যামেজিং থিং, ঠিক আছে, জিনিসটা এত ফাস্ট হয়। তো এখানে ওই কথাটাই বলা হইতেছে, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কি মানে সমৃদ্ধির বিষয়টা কি, গ্রো তো একটা ভার্ব, তো আমার নাউন কি, মেন্টাল তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন দিতে হবে, তাহলে গ্রো এর আমার নাউন কি, গ্রোথ। মেন্টাল গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ সো, এটা এতই দ্রুত হয়, দ্রুত ইংলিশ কি, ফাস্ট। ফাস্ট তো নাই, আছে কি, র্যাপিড, র্যাপিড দিলে র্যাপিডই রাইট, ঠিক আছে, র্যাপিড আর ফাস্ট দুইটা হচ্ছে সিনোনিম, তাহলে আমার আনসার হবে র্যাপিড। ইজ সো র্যাপিড দ্যাট, এটা এতই র্যাপিড যে দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড, ফুড নাউন, তা কেমন খাবার দরকার, পুষ্টিকর খাবার দরকার। পুষ্টিকর ইংলিশ কি, নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস একটু বানানটা টাফ। ওকে, আমরা নিউট্রিশন দেখতে পাচ্ছি, নিউট্রিশন থেকে নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর, আর নিউট্রিশন মানে পুষ্টি। তাহলে আমি নাউনটাকে কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম। কিভাবে করলাম, কিভাবে বুঝলাম হবে, ফুড হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, নিউট্রিশিয়াস ফুড। বাট কিন্তু মেনি বয়েজ অ্যান্ড গার্লস আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট, আসলে অনেক ছেলে এবং মেয়েরা এই সত্য সম্পর্কে কি না, অ্যাওয়্যার না, সচেতন না। আশা করি তোমরাও ছিল না, ঠিক আছে, তো আমিও ছিলাম না এক সময়, কারণ আমাদের পরিবেশটা এরকমভাবে গড়ে ওঠা, ওয়াজ নট অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট। সো তাই
অফেন দে সাফার ফ্রম ড্যাশ, তাহলে তারা প্রায় সময় কি হয়, পুষ্টিহীনতার মধ্যে দিয়ে আসলে পার করে। পুষ্টিহীনতা ইংলিশ কি, ম্যাল নিউট্রিশন, ঠিক আছে। তাহলে সাফার মানে একটা খারাপ জিনিস হবে, ম্যাল নিউট্রিশন খারাপ জিনিস, তাহলে ম্যাল নিউট্রিশন, দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন হুইচ হ্যাম্পার্স, যেটা হ্যাম্পার করে মানে ক্ষতিগ্রস্ত করে, হ্যাম্পার্স দেয়ার ড্যাশ গ্রোথ, তাদের কোন গ্রোথকে আসলে প্রবলেম করে, তাদের স্বাভাবিক বৃদ্ধিকে, হ্যাঁ তাদের নর্মাল গ্রোথকে কি করে, বাধা প্রাপ্ত করে, দেয়ার নর্মাল গ্রোথ। ইভেন এমনকি সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য ড্যাশ টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ দ্য ড্যাশ দে নিড। তো অনেক বাপ মায়ের আসলে কি থাকে না, ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না, ইচ্ছা থাকলেও কি থাকে না, সামর্থ্য থাকে না। তাহলে সামর্থ্য ইংলিশ কি, অ্যাবিলিটি, তাহলে অ্যাবিলিটি কি আছে, হ্যাভ হ্যাঁ আছে, তাহলে দা আর্টিকেলের পর সবসময় নাউন হয়, বা এভাবে চিন্তা করতে পারি নাউনের আগে সবসময় আর্টিকেল হয়, তাহলে আমি কিন্তু বুঝতেছি এই গ্যাপের মধ্যে আমার একটা নাউনই বসবে। অ্যাবিলিটি কি নাউন, হ্যাভ হ্যাঁ নাউন, কীভাবে হ্যাঁ নাউন, কোনো কিছু লাস্টে আই টি ওয়াই থাকলে ওইটা কি নাউন, তাহলে আমি চট করে বসায় ফেলবো অ্যাবিলিটি। দেখো গ্রামার জিনিসটা একদম যে সবসময় হাফিজি করে চলতে হবে এরকম না, আমি জানি তুমি আন্দাজে অনেক সময় লিখলো আনসার রাইট হয়ে যাবে, বাট ইফ ইউ নো গ্রামার প্রপারলি দেন তোমার কারেক্টলি আনসার করার পসিবিলিটি অনেক হচ্ছে বেড়ে যাবে। হ্যাঁ তুমি মোটামুটি কোনো কিছু টেনশনে থাকবে না, এবং কারেক্টলি লেখার মধ্যে আলাদা একটা হচ্ছে কি বরকত আছে, হ্যাঁ মজা আছে জিনিসটা। কেন, কারণ মার্কস বেশি পাওয়া যায় অবশ্যই, প্লাস হচ্ছে তোমার স্কিল হিসেবে এটা গণ্য হয় যে তুমি কারেক্টলি লিখতে পারো। আর এমনি কিন্তু দেখো আরেকজনের লিখতে দিছে, ধরো আরেকজনের লিখতে দিছে, সো ওর ক্ষেত্রে কি হলো, ও নিজের মতো করে আচ্ছা বললো, প্রপারলি বলতে পারলো না, ভুলভাল বললো, বাট আমরা কিন্তু বুঝে যাবো কি বলতে চাইছে। তো এমনি কইতাছে যে দে হ্যাভ অ্যাবল দ্য, কিন্তু আমি কিন্তু বুঝবো যে কি বলতেছে, তাই না? কিন্তু তুমি যদি কারেক্টলি বলো তোমার অ্যাকসেপ্টেন্সি বাড়বে, তোমার স্কিল বাড়বে, মানে সোজা কথা একটা জিনিস কারেক্টলি করার মধ্যেই তো এক্সিলেন্স লুকায় আছে, ওই জিনিসটা পারবে। সো এই জন্য বলতেছি ভাইয়াপুরা যে তোমরা যারা ক্লাস করতেছো শুধু শুনো না, খালি হচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ এরকম করো না, প্লিজ নোট ডাউন করো যেগুলো তোমরা জানো না, ওগুলো একটু রিভিশনে রাখো, আরও প্র্যাকটিস করে সলভ করো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কোনো বেনিফিট নাই। ওকে, to provide the children with the dash they need, with the nutrition they need। কেন নিউট্রিশন আরেকবার ইউজ হচ্ছে এখানে, দেয়া আছে দুইবার, আমাদের জন্য ভালো। আর কি অনেকেই তাদের অ্যাবিলিটি না থাকার কারণে তার বাচ্চাদের ওই নিউট্রিশনটা দিতে পারে না যেটা আসলে তাদের দরকার। নিউট্রিশন, নিউট্রিশন দে নিড, সামটাইমস মাঝে মাঝে ইট হ্যাপেন্স, এটা কেন ঘটে, কোনো কিছুর কারণেই তো ঘটে, কোনো কিছুর কারণে, কারণে মানে কি, ডিউ টু, কোনো কিছুর কারণে, ডিউ টু দ্য প্যারেন্টস রিলাক্টেন্স মানে অনিচ্ছা, আনঅ্যাওয়ারনেস অসচেতনতা, অথবা আরেকটা জিনিস দেখো এই যে রিলাক্টেন্স এটা একটা নাউন, অ্যাওয়ারনেস এটা একটা নাউন, তো আমরা তো জানি অ্যান্ড বাট অর এটার দোনো পাশে সমান থাকবে, তার মানে এখানে যদি আমার নাউন হয় এখানেও আমার একটা নাউন হবে, তাহলে এখানে আনসারটা কি হবে, এখানে আমার আনসারটা হবে হচ্ছে ইললিটারেটকে চেঞ্জ করে করতে হবে কি, ইল লিটা রে সি, ইল লিটা রে সি, কারণ ইললিটারেটের নাউন হচ্ছে ইললিটারেসি। আমার আনসার কিন্তু হয়ে গেল ইললিটারেসি। ওকে ফাইন। সো এর মাধ্যমে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর এই অস্থির কোশ্চেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? কেন অস্থির, কারণ এইটা সলভ করতে গিয়ে আমরা অনেক কিছু হচ্ছে নতুন জানতে পারছো, তাই না? তো একটা জিনিস পারাই কিন্তু সব কিছু না, ওটার সাথে আনুষঙ্গিক বিষয়পাতি জ্ঞানও কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগা যায়। সো চলো এরপরে কোশ্চেন আমরা সলভ করে ফেলি। ওকে,
তো প্রথমে এটা কি বলতেছে, আবারও চট্টগ্রামে ওয়েলকাম ব্যাক, চট্টগ্রাম বোর্ড 2024 এবার। এডুকেশন রিমুভস ইগনোরেন্স, আচ্ছা, অ্যান্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ, এবং আমাদেরকে কি করে, নলেজের কি দেয়, আলো দেয়, জ্ঞানের আলো। তাহলে আমাদের আনসার হবে, এর আনসার দ্য লাইট অফ নলেজ। ইন রেসপেক্ট অফ একটা ফ্রেজ আছে যেটা মনে হচ্ছে এই বিষয়ে, কিসের বিষয়ে, ইম্পার্টিং এডুকেশন দেয়ার শুড বি ড্যাশ। আচ্ছা, ইম্পার্ট মানে হচ্ছে কনভে করা, মানে জানানো বা প্রচার করা। এডুকেশন এই প্রচার করার ক্ষেত্রে বা শেয়ার করার ক্ষেত্রে বা ছড়ানোর ক্ষেত্রে দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন। তাহলে পুরুষ এবং নারীর মাঝে এডুকেশনের ব্যাপারে খাতিরে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকা উচিত না। তাহলে দেয়ার শুড বি কি হবে, দেখো ডিসক্রিমিনেশন একটা নাউন, আমরা একটাকে বলছিলাম নো হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে নো এখানে আনসার হবে নো ডিসক্রিমিনেশন। ভাইয়া নট কি, নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা কি অ্যাডভার্ব। হ্যাঁ আমি জানি তোমাদের অনেকের কাছে এই জিনিসটা অনেক নতুন, যে ভাইয়া আসলেই ভাইয়া, হ্যাঁ আসলেই। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি, শুড বি নো ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড উইমেন, পুরুষ এবং নারীর মাঝে। তাহলে আনসার হবে বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, তাহলে এটা তো একটা বেসিক রাইটসের একটা, তাই না? এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। ইফ উই ড্যাশ রিমেন ইন আইডল, আচ্ছা সরি আমি একটু বাদ গেছে লাইনটা, ইফ উই ডিপ্রাইভ ওমেন অফ দ্য ড্যাশ অফ এডুকেশন। আচ্ছা, তাহলে আমরা যদি এই মেয়েদেরকে, নারীদেরকে এডুকেশনের অধিকার থেকে বঞ্চিত করি, তাই না? ডিপ্রাইভ মানে তো হচ্ছে বঞ্চিত করা, ডিপ্রাইভ মানে কি, বঞ্চিত করা। তাহলে কোন কিসে থেকে বঞ্চিত করা, রাইট থেকে, অধিকার থেকে। তাহলে আমার এখানে আনসারটা হবে রাইট অফ এডুকেশন। তাহলে কি হবে, প্রায় অর্ধেক পপুলেশন, কারণ অর্ধেকই তো প্রায় নারী, তাই না? তাহলে অলমোস্ট, প্রায় মানে হচ্ছে কি অলমোস্ট, তাহলে অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন ড্যাশ রিমেন ইন ডার্কনেস। তাহলে আমাদের যে হাফ মানে অর্ধেক পপুলেশনই প্রায় কি হয়ে যাবে, অন্ধকারে চলে যাবে। ওই কথাই বলতেছে যে, তাহলে চলে যাবে, যাবে ইংলিশ কি, উইল দিয়ে হবে না? ভাই আপনি দিয়ে চটচট লিখা ফেলতেছেন, আমি তো এগুলো হচ্ছে আগে থেকে করতে করতে আই মিন এক্সপিরিয়েন্সড হয়ে গেছি। সো তোমাদের এরকম হয়ে যাবে যারা প্র্যাকটিস বেশি করবা। তো উইল রিমেইন ইন ডার্কনেস। আরেকটা জিনিস আছে বুঝার, কেন উইল হবে, এখানে খালি ঘরের পর একটা মেইন ভার্ব আছে, মেইন ভার্বের আগে একমাত্র অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি বসবে। তো এই ক্ষেত্রে আসলে উইলই আসলে প্রপার। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, একটু আগে পড়ছিলাম না ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, তাহলে ব্রিং এর ভার্ব 3 কি, ব্রট। কেন ব্রট হয়েছে, এই যে ক্যান বি, বি এর পর আমরা জানি যে ভার্ব 3 অথবা অ্যাডজেক্টিভ হয়, তাহলে ক্যান বি ব্রট, আনসার হবে কি অ্যাবাউট। তাহলে এই ফ্রেজটা কিন্তু আমাদের 3-4 বার ইউজ হলো, তাই না? তাহলে এখানে আনসারটা হবে অ্যাবাউট, এই যে এখানে অ্যাবাউট ছিল। ক্যান বি ব্রট অ্যাবাউট উইথ দ্য পার্টিসিপেশন অফ উইমেন। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, তো গভর্নমেন্ট আসলে সব কিছু করতেছে টু ড্যাশ দ্য উইমেন ফোক, কি করার জন্য, উইমেন ফোকদের কি করার জন্য, এডুকেট করার জন্য, উইমেন ফোকদের কি করার জন্য, এডুকেট করার জন্য। কেন ভাইয়া এডুকেশন হইল না কেন, কারণ ভাইয়া ওই যে বললাম যে এখানে মেইন ভার্ব আছে ইজ ডুইং এর পর তোমার ইনফিনিটিভ টু আসছে, টু এর পর তো সবসময় কি হয়, ভার্ব ওয়ান হয়, তো এডুকেট তো ভার্ব ওয়ান দেওয়া আছে, তাহলে আমার আনসার ওখানে কি হয়েছে, এডুকেটই হয়েছে। তো এরই মাধ্যমে ঝটপটভাবে আমরা শেষ করে ফেলাম কি, চট্টগ্রাম বোর্ড 2024। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো চলো আমরা পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। তারা ঢাকা বোর্ড 2023, ওকে। সো ঢাকা বোর্ড 2023 কি আসছে, বাংলাদেশ নিয়ে আসছে। বাংলাদেশ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা জানি, তো এটা সলভ করা আমাদের জন্য কোনো বিষয় হবে না। তারপরও চলো দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা। বাংলাদেশ ইজ এ সাউথ, কি সাউথ এশিয়া, রাইট? বাংলাদেশ ইজ এ সাউথ, এখন কান্ট্রি কি হয়, অ্যাডজেক্টিভ, কেমন কান্ট্রি, এশিয়ার কান্ট্রি। তো এশিয়ার কান্ট্রি বলতে কেমন ইংলিশে বুঝে, এশিয়ান, রাইট, এশিয়ান। আর যদি ট্রু এক্সচেঞ্জেবল ইজ তাহলে সেটা হয় কি এশিয়ান, রাইট। আর আমরা যদি নর্মালি বলি এশিয়ান, ঠিক আছে। তো বাংলাদেশ ইজ আ সাউথ এশিয়ান
সাউথ এশিয়ান, আচ্ছা এটা বড় হাতের হবে, সরি গাইস, সাউথ এশিয়ান কান্ট্রি, ইট ইজ ব্লেসড উইথ, আমরা তো জানি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, রাইট? আনসার হবে কি ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি, নাকি ন্যাচারাল বিউটি। ভাইয়া কোথা থেকে পাইলেন? এই যে নেচার যে আমার নাউন দেওয়া ছিল, আমি এটাকে অ্যাডজেক্টিভ বানায় ন্যাচারাল বিউটি বানায় ফেলছি, কারণ আমার এটাই দরকার। ন্যাচারাল রিসোর্সেস অ্যাবাউন্ড ইন দিস কান্ট্রি, মানে পরিপূর্ণভাবে ভরা, ঠিক আছে, আমাদের ন্যাচারাল রিসোর্সেসও আছে। বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, তো মায়ানমার আর ইন্ডিয়ার সাথে আমাদের কি সীমান্ত ভাগাভাগি করা, তাহলে শেয়ার্স, তাই তো? তাহলে শেয়ার্স, শেয়ার্স থেকে শেয়ার্স, কেন শেয়ার্স হয়েছে? কারণ বাংলাদেশ একটা সত্তা, একটা এন্টিটি, তো একটার জন্য আমাকে ভার্বটাকেও একটার জন্য সুইটেবল বানাতে হবে, সিঙ্গুলার, এই জন্য শেয়ার্স। বাংলাদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার, দ্য থ্রি সাইডস অফ দ্য কান্ট্রি আর সারাউন্ডেড বাই দিস টু, এই দুইটা দেশকে আমাদের কি প্রতিবেশী দেশ, তো প্রতিবেশী ইংলিশ কি বাই দিস টু নেইবার্স। আনসার হবে নেইবার্স। The Bay of Bengal is dash the south of Bangladesh. সাউথে অবস্থিত বে অফ বেঙ্গল, তাহলে দিকে, কোনো দিকে বোঝাতে আমরা জানি প্রিপোজিশন থেকে আমরা শিখেছি, প্রিপারেশন যখন আমরা পড়েছি তখন শিখেছি যে দিকে বুঝাইতে আমার কী ব্যবহৃত হয়, টু। তো দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। দ্য মেজরিটি অফ ড্যাশ লার্জেস্ট ম্যাঙ্গো ফরেস্ট সুন্দরবন, আচ্ছা দ্য মেজরিটি অফ, এখানে দেখো লার্জেস্ট যেহেতু আছে, লার্জেস্ট সুপারলেটিভের সাথে আমার একটা আর্টিকেলে বসে, সেটা কি হবে দ্য, রাইট? দ্য মেজরিটি অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি, এই দেশেই বেশিরভাগটা অবস্থিত, ইন্ডিয়ার সাইডেও কিছু আছে। ড্যাশ নাম্বার অফ রিভার্স ক্রিস ক্রসড দিস ফরেস্ট, তাহলে অনেক, অসংখ্য না, অসংখ্য ইংলিশ কি এ নাম্বার অফ, তাহলে আমি দেখতেছি এ আছে এখানে, এটা আমি বড় হাতে লিখে দিব। এ নাম্বার অফ রিভার্স ক্রিস ক্রস মানে আড়াআড়ি ভাবে গেছে বাংলাদেশের উপর দিয়ে। ইট ইজ অলসো আ গ্রেট ড্যাশ অফ ন্যাচারাল ওয়েলথ, তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা কি, মানে ইট ইজ অলসো আ ড্যাশ, কি হবে এটা, কি হবে কি হবে কি হবে? আচ্ছা আমাদের কি কোনোটা বাদ গেছে? শেয়ার্স দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ, দ্য মেজরিটি অফ দ্য ফরেস্ট, 1 2 3 4 5 6 7, ও আচ্ছা সরি ভাইয়া, পুরা আন্তরিকভাবে দুঃখিত। দিস ফরেস্ট ইজ দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, এই লাইনটা আমাদের একটু স্কেপড হয়ে গেছিলো, আন্তরিকভাবে দুঃখিত। কাছে থেকে দেখলে আসলে আরও অনেক বেশি হিজিবিজি লাগে, আই এম শিওর যে তোমাদের অলরেডি হচ্ছে বোর্ডে দেখতো এতগুলা ওয়ার্ড ই লাগতেছে, আমি কাছে থেকে একটু দেখলে একটু ঝামেলা, বোর্ডটা কাছে থেকে অনেক দেখতে পারলে, যাক সরি। তো আনসারটা এখানে কি হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কি সুন্দরবন কি রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাসের স্থান, তো এটাকে ইংলিশে কি বলা হয়, অ্যাবোট। বাসস্থানকে কি বলা হয় ইংলিশে, অ্যাবোট, তাহলে জি এর আনসারটা কি হবে, অ্যাবোট। তাহলে দিস ফরেস্ট ইজ দ্য অ্যাবোট অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, অসংখ্য মানুষ আসে, আর নাম্বার অফ অসংখ্য রিভার এই দেশের উপর দিয়ে আড়াআড়িভাবে গেছে, আর নাম্বার অফ রিভার্স ক্রিস ক্রসড দিস ফরেস্ট। ইট ইজ অলসো আ গ্রেট, এটা একটা গ্রেট কি ন্যাচারাল ওয়েলথের এটা কি একটা উৎস ইংলিশ কি সোর্স, তাহলে ইটস আ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ। বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স পাইছে ড্যাশ আর 9 month লং ফ্রিডম, একটা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, তাহলে মধ্য দিয়ে ইংলিশ কি থ্রু কি এখানে আছে, ইয়া ভাইয়া আছে, তাহলে আনসার কি হবে থ্রু। বুঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য। আরে ক্লাস শেষ না, থ্যাংক ইউ বলা দেখি ভাবলা ক্লাস শেষ, আর একটু আছে, আর 2-3টা সলভ করব। আমি চাচ্ছিলাম যেহেতু এটা পুরাটা একটা প্র্যাকটিসের থ্রুতে তোমাদের আমি বেসিক্সগুলো রিকল করাচ্ছি, কিছু নিয়ম জানাচ্ছি, শিখাচ্ছি, সো আমি একটু বেশি করে প্র্যাকটিস রাখবো, যাতে করে তোমাদের আইটেমটা নিয়ে আর কোনো কনফিউশনই না থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ লেটার অবভিয়াসলি। আর কেমন লাগতেছে ক্লাসটা অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে? তো প্রায় হচ্ছে আমরা শেষের দিকে আছি,
দেখা যাবে লাস্টের একটা ক্লাস বাকি, সেটা কি ক্লাস যদি তোমাদের বুঝতে পারো তাহলে প্লিজ কমেন্টে জানালো এটা কি ক্লাস। আর হ্যাঁ, ক্লাস আমি দেখতে চাই তো তোরা কে কে হচ্ছে ঠিক মতো আসলে নোট করেছিস, বা যাদের আসলে আমি একটু আন্তরিকভাবে বলি, যাদের পছন্দ তাদেরকে তুই করে, বাট হ্যাঁ যাদের তোমরা অবশ্যই ক্লাসটা করছো তারা কিন্তু প্লিজ 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 নোট করবা। এবং কি কি শিখলা আজকের ক্লাসে আসলে দেখা যাবে কে কে মনোযোগী, কে কে আসলে মনোযোগী আজকের ক্লাসটা বোঝা যাবে, কারণ আজকে নোট মুখে বলা হয়েছে এবং এটা তোলার কাজ হচ্ছে তোমাদের, শুধু আনসার্স তো খাতার মধ্যে তোলা যাবে না, তাই না? এই জিনিসগুলো অবশ্যই আমি দেখবো। তো তোমাদের কে কে সে দুর্দান্ত নোট বানাচ্ছ এই জিনিসটা আসলে প্রমাণ হয়ে যাবে কোথায়? রেজাল্টস প্যাথরের গ্রুপে। তো দেখি কে কে আসলে তোমরা আসলে আসলেই ভালো পোলাপান, ঠিক আছে, আসলেই ভালো, আসলেই পড়াশোনা করো, এটা প্রকাশিত হয়ে যাবে এই নোট শেয়ারিং এর মাধ্যমে। তো যারা যারা আসলে নোট শেয়ার করতেছো না, আমি ধরে নেবো যে তারা আসলে কি ফাঁকিবাজ, ঠিক আছে? ওকে, কারণ প্রুফ তো তোমার নোটই না, যে তুমি ক্লাসটা করছো ঠিক মতো, নোট নিছো, নোট নাই তারপরেও নিছো মুখে মুখে শুনে শুনে। আচ্ছা চলো, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। স্টুডেন্ট মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরিডে। মেয়ার ড্যাশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড। আচ্ছা কি মেয়ার মানে কি? খানিক, মেয়ার বলতে বোঝায় খানিক বা যেন তেন, ঠিক আছে? তো যেন তেন পাঠ্যপুস্তকের বিদ্যা, মানে পাঠ্যপুস্তকের বিদ্যা মানে কি? বুকিশ নলেজ, তাই না? যেন তেন পাঠ্যপুস্তকের বিদ্যা, বুকিশ নলেজ, এই যে বুকিশ পেয়ে ফেলছি, বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কেমন ওয়ার্ল্ড? ওই যে আমরা একটু আগে আরেকটা আইটেম করেছিলাম না, কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে শুধুমাত্র পাঠ্যপুস্তক একটা দুইটা বই পড়ে আসলে টিকা খুবই কঠিন। নিউজ পেপার্স হেল্প হিম, আসলে হেল্প আজ হইতো, ঠিক আছে, হেল্প হিম ড্যাশ হিজ জেনারেল নলেজ। আচ্ছা, তো নিউজ পেপার আসলে আমাদের কি করে? আমাদের জেনারেল নলেজকে বৃদ্ধি করতে, বাড়াতে সাহায্য করে। বৃদ্ধি বা বাড়া বা সমৃদ্ধ করা ইংলিশ কি? এনরিচ। মনে রাখবা হেল্প যে ভার্বটা আছে, এটার পর কোনো অবজেক্ট দেওয়া থাকলে এরপর যে ভার্বটাই তুমি সিলেক্ট করবে এটা মেইন যেভাবে আছে ওভাবেই বসবে, তাহলে এখানে এনরিচ আনসার হবে। এনরিচ হিজ জেনারেল নলেজ অ্যান্ড মেক হিম অ্যাওয়ার, এবং তাকে অ্যাওয়ার করবে অফ দ্য ড্যাশ ইস্যুস, অফ দ্য ড্যাশ ইস্যুস, এই যে বার্নিং ইস্যুস, মানে পৃথিবীতে কি হচ্ছে কি চলছে এটাকে বলা হয় বার্নিং ইস্যুস, ঠিক আছে? তাহলে আনসারটা এখানে হবে দ্য বার্নিং ইস্যুস। তো দেখো তোমাদের কিন্তু শুধু গ্রামার ইজ নট ইনাফ টু সলভ দিস প্রবলেম, ইউ গাইস হ্যাভ টু নো দ্য আনসার্স, আই মিন মিনিংস, দ্য ফ্রেজেস। আই মিন কিছু ফ্রেজ আছে যেগুলা কোনো গ্রামার না, এটা জাস্ট এরকমই হয়, যেমন অ্যাজ এ রেজাল্ট, এটা তুমি গ্রামারে কেমনে ফেলাবা? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। বার্নিং ইস্যুস, বার্নিং কোয়েশ্চেন্স, এগুলা প্র্যাকটিসের থ্রুতে তুমি অ্যাকোয়ার করে ফেলবা। ওকে, সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নয়, জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ওই টাইমটা দিতে হবে। ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, আ ম্যান, একজন মানুষ, হু ডাজেন্ট রিড, কি পড়ে না? নিউজ পেপার পড়ে না, রাইট? নিউজ পেপার নিয়ে যেহেতু করতেছি, নিউজ পেপার, ইয়ের আনসার তাহলে হবে নিউজ পেপার। নিউজ পেপার ইজ লাইক আ ফ্রগ, এমন একটা ব্যাঙের মতো, ইন আ ন্যারো, কি ওই যে কুয়ার মধ্যে ব্যাঙ থাকা বলে না, যে সে আসলে কিছুই জানে না বাইরের পৃথিবীতে কি চলতেছে, তাহলে ন্যারো ওয়েল মানে কুয়া। বিং ইগনোরেন্ট, এরকম অজ্ঞ থেকে, অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের আগে সবসময় দেওয়া হয়, ঠিক আছে, যেহেতু এই জিনিসগুলো আসলে কি নির্দিষ্ট, তাহলে আনসার হবে অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। হি ক্যান নট টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশনস ইন ড্যাশ এনলাইটেন সোসাইটি, একটা আই মিন যে জ্ঞানীগুণী যেখানে সেই সোসাইটিতে থাকে, মানে আলোকিত একটা সোসাইটি যেখানে কারো না কোনো একটা কিছু ভ্যালুয়েট করা আছে, ওইখানে সে যদি এমন একজন থাকে যার কিছুই সোসাইটিতে দেওয়ার মতো নাই, সে কি ওই সোসাইটিতে সার্ভাইভ করতে পারবে? অবশ্যই আনসার না, পারবে না। সো একটা এনলাইটেন্ড সোসাইটি, তাহলে একটা এন, আমার এনও ইউজ হয়ে গেল, অ্যান এনলাইটেড সোসাইটি অ্যান্ড ফিলস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, এমন একটা ফিশ নিজেকে ভাববে যে আসলে পানির বাইরে থাকে, মানে সে সমাজের সাথে মিশতেই পারতেছে না। মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে না। তো তুমি যদি এমন একজন হয়ে যাও যে সমাজ থেকে আলাদা, মানে তোমার জাস্ট জ্ঞান না থাকার কারণে তোমার কাছে কি ভালো লাগবে জিনিসটা, তুমি তো সারা বাঁচতেই পারবা না ভাই। ওই জিনিসটাই বলতেছে যে ফিলস ফিশ ফিলস আ ফিশ আউট অফ ওয়াটার, এটা মনে রাখবা। ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে যার যেখানে থাকার কথা সে সেখানে নাই, ওই জিনিসটা বুঝায়, ঠিক আছে? ফিশ আউট অফ ওয়াটার। বাই রিডিং নিউজ পেপার পড়ার মাধ্যমে ওয়ান ক্যান ওয়াইডেন ওয়ানস রেঞ্জ অফ
ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লিটারেচার। তার কি বাড়াতে পারে? রেঞ্জ অফ নলেজ, অবশ্যই তার জ্ঞানের পরিধিটা বাড়াতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে পরিধি ইংলিশ হচ্ছে সরি কিসের পরিধি? জ্ঞানের পরিধি। আনসার হবে নলেজ। ওকে, শেষ। ঠিক আছে, আর আমাদের দুইটা বাকি, চলো আমরা সলভ করি। এই যে যেটা তোমরা অনেক ভয় পাও, যেটা তোমাদের ভাল লাগে না, আবার যারা টপার তাদের অনেক ভাল লাগে, সেটা হচ্ছে কি বলো তো? এরপরের আইটেমটা এই টপিক নিয়ে কি বলতে পারবা? পারবা না? হ্যাঁ রে, আচ্ছা একটা চান্স দিই, বলো এটা এরপর একটা কি টপিক হইতে পারে? পরের কোশ্চেনটা টপারদের পছন্দ, ব্যাক বেঞ্চার্সদের না। পরীক্ষা, পরীক্ষা। আচ্ছা দেখি, চলো। আর তোমরা কেমনে জানলা? হ্যাঁ পরীক্ষাই তো, এক্সামিনেশন। অ্যাকোয়ার মানে কি? এখানে কিছু ওয়ার্ড আছে জানা দরকার। অ্যাকোয়ার মানে অর্জন করা, পড়াশোনার ক্ষেত্রে বোঝায় বা স্কিলের ক্ষেত্রে বোঝায়। সুপারভাইজ মানে হচ্ছে গার্ড দেওয়া, বোঝায় না যে পরিদর্শক, পরিদর্শন করা, এটাকে সুপারভাইজ বলে। ডিগ্রেড মানে হচ্ছে মানে ভ্যালু কমে আসা, অবনত হওয়া কোনো কিছু, ঠিক আছে, বা মান সম্মান কমে যাওয়া, এরকম কোনো কিছু বোঝায়। অ্যাসেস মানে মূল্যায়ন করা। অ্যাসেস মানে কি? মূল্যায়ন করা। তাহলে আমরা শুরু করি। Examination is the process of dash the academic knowledge of dash learners. তাহলে এই যে তোমরা শিখতেছো, একাডেমিক নলেজ গেইন করতেছো, কেমন নলেজ কে গেইন করলা, কে কত ভালো মতো জ্ঞান অর্জন করলা, এটা জানার প্রক্রিয়াটাই হচ্ছে কি পরীক্ষা বা এক্সামিনেশন, বা এটা যাচাই করা বা পরীক্ষা করা, এটাই তো অ্যাসেস। তাহলে আমি কি এখন ভাইয়া অ্যাসেস লিখে দিলে আমার আনসার হবে? না, তুমি ওয়ার্ড ঠিক সিলেক্ট করেছো অ্যাসেস, বাট এটাকে চেঞ্জ করে বসাইতে হবে। অ্যান্ড চেঞ্জটা আশা করি তোমরা এখন ম্যাক্সিমামই পারো, যেহেতু তোমরা অলরেডি এটা জানো যে প্রিপোজিশনের পর আমাকে ভার্ব প্লাস আইএনজি করে কোনো ভার্বকে বসাইতে হবে। তাহলে আমার এখানে আনসার হবে অ্যাসেসিং। অ্যাসেসিং দ্য একাডেমিক নলেজ অফ ড্যাশ লার্নার্স, অফ দ্য লার্নার্স, অফ দ্য লার্নার্স, অফ দ্য লার্নার্স। সো ইট শুড বি অ্যাবসোলুটলি ড্যাশ। সো ইট শুড বি অ্যাবসোলুটলি কি? তাহলে পরীক্ষাটা অ্যাবসোলুটলি কি হইতে হবে? যদি এটা এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এটা অবশ্যই ফেয়ার হইতে হবে। কি হইতে হবে? ফেয়ার হইতে হবে। ফেয়ার মানে কি? মানে নিরপেক্ষ, মানে ন্যায়সঙ্গত, একদম ঠিকঠাক হইতে হবে। দ্য অথরিটি শুড কন্ডাক্ট অ্যান্ড ড্যাশ ইট ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে? পরিচালনা করতে হবে এবং পরিদর্শন করতে হবে একদম বেস্ট পসিবল ভাবে। তাহলে পরিদর্শনটাকে দেখলাম সুপারভাইজ, তাহলে আমি এখানে আনসারটা কি দিব? সুপারভাইজ। কেন? আর কোনো চেঞ্জ হবে না, কারণ আমার এখানে কন্ডাক্টও কোনো চেঞ্জ হয়নি, নর্মালস একদম ফর্মেই আছে। কন্ডাক্ট অ্যান্ড সুপারভাইজ ইট ইন দ্য বেস্ট পসিবল, পসিবলের সাথে এটা তোমরা জানো বেস্ট পসিবল ওয়ে, সবচেয়ে ভালো উপায়। তাহলে এটা একটা ফ্রেজ যেটা আমরা মনে রাখলেই হবে, বেস্ট পসিবল ওয়ে। অ্যাডপ্টিং আনএথিক্যাল অ্যাক্টিভিটিস মানে যে নকল টকল করা পরীক্ষার মধ্যে, এটা বোঝাচ্ছে। ইন দ্য ড্যাশ, কোথায়? এক্সামিনেশন, অবশ্যই এক্সামিনেশনে নকল টকল করা। ইন দ্য এক্সামিনেশন ইজ আ গ্রেট অফেন্স, এটা একটা অনেক গুরুতর অপরাধ। ইট ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এটা আসলে এডুকেশন, শিক্ষার যেই মানটা সেটাকে কি করে? নিচে নামায় ফেলে। নিচে নামায় ফেলে ইংলিশ কি? ডিগ্রেড। তাহলে ইট তো একটা কি সিঙ্গুলার সাবজেক্ট না বা প্রোনাউন না, একটা জিনিস না, তাহলে ডিগ্রেড হবে না ডিগ্রেডস হবে? কোনটা হবে? ডিগ্রেডস হবে, রাইট। তাহলে আনসার হবে কি? ডিগ্রেডস দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। এইচ নাম্বারটা ড্যাশ কেস। কেস দেখলে আমরা জেনারেলি কি বসাই? ইন কেস, যদি, তাই না? ইন কেস, বা এটা আমরা বাঙালিরা অনেক বেশি ইউজ করি। ইন কেস এমন হইলো, তাই না? তাহলে ইন কোথায় আছে? এই যে বসাই ফেলছে। ইন কেস অফ দ্য স্টুডেন্টস ফেইলিওর টু ড্যাশ ট্রু এডুকেশন, যদি স্টুডেন্টরা প্রকৃত জ্ঞান অর্জনে ব্যাহত হয় আর কি, ফেল করে, ঠিক আছে? তাহলে অ্যাকুয়ার মানে বললাম না জ্ঞান অর্জন করা, অ্যাকুয়ার মানে তারা যদি আসলেই সত্যিকারের এডুকেশন নিতে ব্যর্থ হয়, তাহলে এটার দায়ভার আসলে পুরো মানে এটার ফলটা কে ভোগ করবে? পুরো জাতি ভোগ করবে না? এই যে তোমরা সরকারিতে পড়াশোনা করো, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতেছি, আমি কিন্তু আসলে জনগণের টাকা পয়সায় পড়তেছি, বা তোমরা যারা সরকারিতে পড়তেছো তোমরা জনগণের টাকা পয়সায় মেনলি পড়তেছো। তাহলে এই যে তোমার কিন্তু একটা দায়বদ্ধতার জায়গায় তৈরি হয়েছে না, যে তুমি তোমার দেশে কি ভ্যালুয়েট করলা, তুমি তোমার সমাজে কি ভ্যালুয়েট করলা, এটা তুমি যেভাবেই করো না কেন। এখন তুমি যদি ঠিক মতো নাই জানলা যে ভ্যালু কিভাবে অ্যাড করা লাগে, কিভাবে চেঞ্জেস আনা লাগে, তাহলে তুমি কি আসলে কোনো উন্নতি করতে পারবা? পারবা না। তাহলে ওই যে জনগণ যে তোমাকে টাকাটা দিছে, সরকার যে তোমার টাকাটা তোমাকে দিছে, জনগণের টাকাটা ম্যানেজ করে দিছে,
তাহলে ওইটা আসলে লস হলো না? এভাবে যদি আরও তোমার মতো আরও লক্ষ লক্ষ স্টুডেন্টস, কোটি কোটি স্টুডেন্টস তৈরি হয়, তাহলে এটা কি লস না? আলটিমেটলি দেশ কি আর কোনো জায়গায় ভালো জায়গায় যেতে পারবে? অবশ্যই অ্যান্সার হচ্ছে না। তাহলে সো অল দ্য স্টুডেন্টস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম ইন অর্ডার টু বি ড্যাশ। আচ্ছা, তো এখানে লাস্ট অ্যান্সারটা কী হবে? দ্য নেশন উইল ড্যাশ গ্রেটলি। তাহলে নেশনকে অবশ্যই অনেক কী করতে হবে? সাফার করতে হবে যদি আমরা ঠিকমতো হচ্ছে কী করতে না পারি? ট্রু এডুকেশন অ্যাকোয়ার করতে না পারি। কীভাবে সাফার করতে পারবে? বুঝছই তো, কারণ ওই টাকাটা অন্য জায়গায় যদি ইনভেস্ট করতো তাহলে দেশের ওভারঅল আরও কিছু করা পসিবল হইতো, ঠিক আছে? তাহলে এ তো সাফারই করবে, কারণ কম টাকার মধ্যে তো পরিবার যেমন চলতে পারে না, একটা রাষ্ট্র বা দেশ তো চলতে পারে না। আশা করি তোমরা বিজিএস বা বাংলাদেশ পরিচিতি থেকে এগুলা শিখেছো। হ্যাঁ, এমন বললো না ভাই আপনি তো ভালোই সমাজ পড়াইতেছেন, ভাই আপনিও সমাজ ক্লাস নেন। ভাই আমাদের অনেক গণ্যমান্য টিচার্সরা আছে, এগুলো বেসিক নলেজ আমার কাছে মনে হয় ইটস মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার দিস গ্রেটফুল দিস গ্রেট ইনসাইটস উইথ ইউ গাইস। সো আমি ওটাই হচ্ছে করছি, ঠিক আছে? তো তোমরা এটা একটু মাথায় রেখো যে তুমি যদি সরকারিতে নাও পড়ো, তুমি তোমার আব্বু আম্মুর কষ্ট অর্জিত টাকা দ্বারা পড়াশোনা করতেছো, আনলেস তুমি নিজে কামায় পড়তেছো। এবং এটা খুবই এক্সেপশন যে তুমি নিজের খরচ নিজে চালাচ্ছ এই বয়সে, এটা বাংলাদেশে হয় না জেনারেলি। সো যেহেতু আব্বা আমার কষ্টের টাকা পয়সা দিয়ে তুমি হচ্ছে পড়াশোনা করতেছো, এটা তোমার কাছে একটা আমানত বা লায়াবিলিটি, দায়। তুমি কিন্তু এটা চাইলেই কোনো একটা কিছু করে ফেলবে এরকম নাই, এখতিয়ার তোমার নাই। হ্যাঁ, যদি করো তুমি লাইফেও সাফার করবা, তোমার দেশকেও সাফার করাবা, তোমার ফ্যামিলিও সাফার্ড হবে, অ্যান্ড হেয়ার আফটারও তোমার একটা পানিশমেন্ট তো থাকবেই। সো আই রিয়েলি প্রে আর উইশ যে তোমরা সবাই হচ্ছে অনেক ভালো ইফোর্টটাই দাও, ঠিক আছে? এটা পড়াশোনা বা যে কোনো কাজই হোক না কেন। ওকে, চলো, এটা তো শুধু তোমাদেরই বলা না, সাথে সাথে আমাদেরও আর কি, আমার নিজেকে হচ্ছে আরেকবার রিমাইন্ডার দেওয়া। ওকে, সো আমরা লাস্ট কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। লাস্ট কোয়েশ্চেনটা কোন টপিকে বলতে পারলে ওটা তোমরা পাইতেও পারো ভবিষ্যতে আমার সাথে কখনো দেখা হইলে। এটা খাইতে খুবই মজা, আমার পার্সোনালি অনেক ফেভারিট। একটু কালারটা একটু কেমন জানি খয়েরি খয়েরি। ক্যান ইউ গেস? ভাই তাড়াতাড়ি শেষ করেন, ভালো লাগতেছে না। আচ্ছা চলো, চকলেট সম্পর্কে। হ্যাঁ, তো আজকে আমরা ছোট্টখাট্টোভাবে জেনে ফেলবো চকলেট কিসে থেকে তৈরি হয়। তোমরা তো ভাবো চকলেট আসলে জাস্ট খাই, প্যাকেটের মধ্যে থাকে বা খুইলা খাই ফেলি। চকলেট আসলে একটা ফল থেকে আসে, তোমরা জানো না? কোকোয়া বিনস থেকে আসে। কই থেকে আসে? কোকোয়া বিনস। যারা আজকে একটু জানতে চাও চকলেট কিভাবে প্রসেস করা হয়, বানানো হয়, ইউটিউবে সার্চ করবা। এখন তো শর্টসের জামানা, ছোটোখাটোভাবে জানি না ফেলবা, বাট আমরা ক্লাস থেকেও জানতে পারি। চলো শিখি। অ্যাট অ্যাবাউট 1000 ইয়ার্স অ্যাগো, প্রায় 1000 বছর আগে, চকলেট ওয়াজ সো ভ্যালুয়েবল, চকলেট এতই বেশি ভ্যালুয়েবল ছিল দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি। তো ওই জিনিসগুলো আসলে মানি হিসেবে ব্যবহৃত হয় যেগুলোর আসলেই কোনো গুণগান গুণমান আছে, অথবা যেটা হইতেছে কি আছে অনেক বেশি প্রাচুর্যতা নেই। ওই জিনিসটা হচ্ছে সম্পদ, মানে যেটার আসলে ঘাটতি আছে ওইটা আসলে সম্পদ হয়ে যায়। এজন্য দেখবা যে যারা বিশেষ কোনো কিছুর মালিক, সেটা সম্পদ হোক, স্কিল হোক বা লুকস হোক, এনিথিং, ওইটা আসলে একটা সম্পদ বা আসলে অ্যাসেটে পরিণত হয়ে যায় অনেক তাড়াতাড়ি। সেম গোজ ফর আমাদের ট্রানজ্যাকশনের জিনিসপাতি, যেমন গোল্ড, এগুলার ভ্যালু অনেক বাড়ে কীভাবে? কারণ এগুলা এক চাটায়া পুরো ভরপুর না, এগুলা অনেক লিমিটেড। তো যাই লিমিটেড তাই হচ্ছে আগে সম্পদ বা মানি হয়ে যেত। তো চকলেটের ক্ষেত্রে এরকম ছিল, বাট যখন এটা একদম উৎপাদন ভালোভাবে শুরু হয়ে গেল, তখন এটা আস্তে আস্তে আমাদের শুধু খাবারই পরিণত হয়েছে বা রিক্রিয়েশনের আইটেম হিসেবে রয়ে গেছে। ওকে, চকলেট কামস ফ্রম দ্য কোকোয়া। কোকোয়া কি? কোকোয়া তো গাছের নাম, তাহলে কোকোয়া ট্রি। কোকোয়া ট্রি থেকে চকলেট আসে। এই যে ট্রি আমরা এখানে ছিল, তোমরা ট্রিজও দিতে পারো, কোনো সমস্যা নাই, বাট একটা দিছি যেহেতু দা দেওয়া ছিল এই জন্য আমি একটা চিন্তা করছি। কোকোয়া ট্রি না, একটাই দিতে হবে। কেন? কারণ এই যে দেখো গ্রোজাস, গ্রোজ তো সিঙ্গুলার ভার্ব ছাড়া না। এখানে তুমি যদি ট্রিজ দিয়ে দিতা তাহলে কিন্তু এই সেন্টেন্সটার সাথে মিল হইতো না, কারণ আমরা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানি যে ভার্বটা যেহেতু সিঙ্গুলার, সাবজেক্টটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আনসার এখানে ট্রি, রাইট। ট্রি দ্যাট গ্রোজ নিয়ার দ্য ইকুয়েটর। ইকুয়েটর কি? তোমরা যারা সমাজ পড়েছো তোমরা জানো যে পৃথিবীর যেই বিষুবীয় অঞ্চল, মাঝখানের অঞ্চলটা, এটাকে ইকুয়েটর বলে ইংলিশে, ঠিক আছে? তো ইকুয়েটরের কাছাকাছি বেশি পাওয়া যায়। ওয়েন ড্যাশ ট্রিজ আর সিন টু ড্যাশ পটস। ওয়েন দ্য ট্রিজ, যে যখন গাছগুলাতে দেখা যায়, যখন দ্য ট্রিজ আর সিন, যখন তাদেরকে দেখা যায়, টু ড্যাশ পটস। পটস মানে হচ্ছে যে ধরো এই যে এরকম মুচির মতো জিনিস, ওগুলোর মধ্যে হচ্ছে চকলেট বিনসগুলো থাকে, ঠিক আছে? এরকম একটা ধরো এগুলা খুললে পরে চকলেট বিনগুলা, বিচিগুলা পাওয়া যায় চকলেটের।
তাহলে সিন টু তৈরি করা বা উৎপন্ন করা ইংলিশ কি প্রডিউস। সো সিন টু প্রডিউস স্পটস মানে ওই যে মুচি বা ওই যে জিনিসটার মধ্যে হচ্ছে বীজগুলা থাকে গাছের। দ্য ফার্মার্স কালেক্ট দ্য সিডস, ওই সিডসগুলা কালেক্ট করে তাদের থেকে। তাহলে থেকে ইংলিশ কি ফ্রম, এই যে ফ্রম এখানে আছে থেকে। দেন সুগার সিনামন মানে চিনি দারুচিনি, তারপর আর কি অ্যাড করে আমরা জানি ভ্যানিলা অ্যাড করে ভ্যানিলা ফ্লেভার হিসেবে। তাহলে এখানে আনসার হবে ভ্যানিলা। দেখো আমাদের অপশনে ভ্যানিলা দেওয়া আছে। ভ্যানিলা মিল্ক অ্যান্ড আদার স্পাইসেস, স্পাইস বলতে শুধু ঝাল বোঝায় না, মশলারে বুঝাইতেছে। স্পাইসেস আর কি করা হয় তার সাথে যোগ করা হয়। যোগ করে ইংলিশ কি অ্যাড, যেহেতু এটা প্যাসিভ হচ্ছে, এগুলো তো অটো গিয়ে যোগ হয় না, তাদেরকে যোগ করা হয়। তাহলে আর অ্যাডেড, আনসার হচ্ছে কি আর অ্যাডেড। তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। এখানে সৌভাগ্যক্রমে অ্যাডেডই দেওয়া আছে, যদি অ্যাড দেওয়া থাকতো তাহলে কিন্তু একটু ধরা খাওয়ার চান্স থাকতো, তোমাদের অ্যাডেড বানায় নিতে হইতো। আচ্ছা, অ্যাডেড টু দ্য ম্যাচিউরড সিডস মানে ফার্স্টে তো বীজটাকে আলাদা করা হয়, শুকানো হয়, এবারে গুঁড়া কইরা এই সকল মশলাপাতি মিশে এটাকে আরো মজাদার বানানো হয়। নাহলে কিন্তু চকলেটটা অনেক বেশি তিতা, ঠিক আছে, বাস্তবে যেটাকে ডার্ক চকলেট বলা হয় মেইনলি আর কি। তা মানে সোজা কথা হচ্ছে চকলেট যত বেশি তিতা মানে তত বেশি আসলে ভালো, মানে তত বেশি হচ্ছে অর্গ্যানিক। আর আদারওয়াইজ যেগুলো অনেক বেশি মজা লাগে আমাদের খাইতে, চিনি টিনি থাকে, ওগুলো আসলে ফেব্রিকেটেড, মানে হচ্ছে ঝামেলা আছে, মানে কিছু মিশানো হয়েছে, ঠিক আছে, ওটা তোমার হেলথের জন্য অত বেশি ভালো হবে না। দ্য ড্যাশ অফ চকলেট ইজ ইন্টারেস্টিং। তাহলে এই যে চকলেটের যে উৎপত্তিটা এটা অনেক বেশি ইন্টারেস্টিং না? উৎপত্তি ইংলিশ কি অরিজিন। দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং, তাহলে উৎপত্তিটা আসলে অনেক ইন্টারেস্টিং। কলম্বাসকে একজন ব্যক্তি যে হচ্ছে প্রথম এই চকলেট মিন্সটা স্পেনে নিয়ে আসছিল, তাহলে উনি কি হচ্ছে নিয়ে আসছিল, তাহলে ব্রিং এর ভার্ব টু কি ব্রট, তাহলে আনসার হবে ব্রট। তাহলে ব্রট কোকোয়া বিনস টু স্পেন ফার্স্ট, প্রথম স্পেনে নিয়ে আসছিল। এরপর থেকে কি হচ্ছে, এরপর ইংলিশ কি লেটার, তাহলে লেটার কি আছে, হ্যাঁ আছে ভাইয়া লেটার। এরপর থেকে পিপল লার্ন মানুষ শিখলো হাউ টু চেঞ্জ, কি চেঞ্জ করা লাগে চকলেট, হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড। মানে আগে তো হচ্ছে লিকুইডটা বানানো হয় তাই না, ওই যে জিনিসটা কি করা হয় বীজকে শুকায়া পরে পানির সাথে মিশায়া হচ্ছে কি ওটা ফার্স্টে লিকুইড বা পেস্ট টাইপের বানানো হয়, দেন হচ্ছে এটাকে আস্তে আস্তে জমায় রাখলে বা হচ্ছে স্টোর করে রাখলে এটা আস্তে আস্তে সলিড হয়ে যায় আবার, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা কি হবে আমার চকলেট হবে আনসার, চকোলেট। ওকে, অ্যান্ড দেন শেষ করছে 1847 দিকে দে স্টার্টেড এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স, মানে এটা ক্যান্ডি বার্স আগে এটা বাজারজাত করা আর কি স্টার্ট করছে, ঠিক আছে। হ্যাঁ, একসাথে অনেক কথা বলতে কি একটু আটকাই গেলাম, যাই হোক। সো আই হোপ ইউ গাইস এনজয়েড আ লট টু দিস ক্লাস অ্যান্ড তোমরা অনেক নতুন কিছু শিখতে পারছো অ্যান্ড তোমাদের অনেক বেসিক্সও আবার হিট করা হয়েছে, রিকল করা হয়েছে। অ্যান্ড আমি আবার মেনশন করতেছি যে তোমরা যারা ক্লাসটা করছো প্রত্যেকে অবশ্যই যারা নোট করছো আমাকে মেনশন করে হচ্ছে সবাই হচ্ছে তোমরা অবশ্যই হচ্ছে মেথডের রেদন্স মেথডের যে গ্রুপ আছে তাকে অবশ্যই হচ্ছে তোমরা পোস্ট করবা, আমি তোমাদের মার্কিং করবো। কতটা মার্কিং করবো তোমাদের নোটকে, আমি তোমাদেরকে 100তে মার্কিং করবো, দেখি তোমরা 100তে কত পাও। এখানে এক্স দ্বারা আমি হচ্ছে ভেরিয়েবল বলছি তোমরা কত পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড যারা যাদেরটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগবে আই উইল স্পেশালি রিকোয়েস্ট রেদওয়ান যে তোমাদের যাতে হচ্ছে কি করে রেদওয়ান স্যার যাতে তোমাদের কিছু না কিছু আরামের গিফট অবশ্যই করে যখন হচ্ছে গিভ অ্যাওয়ে করা হবে, ঠিক আছে। অ্যান্ড ইটস মোটামুটি স্ট্রং প্রমিস বলা যায়। সো সবাই অনেক বেশি চকলেট খাও, হেলথ কনসিয়াস থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে বা লাস্ট ক্লাসে, ইনশাল্লাহ হালকা পাতলা আড্ডা হবে, বিদায় নেওয়া হবে। সো সবাই আমাকে আমার জন্য দোয়া রাখো, ঠিক আছে। আর ভালো মতো পড়াশোনা করো। কিছু যদি এই ক্লাস থেকে না বুঝে থাকো ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম।